মালিক মালিক আমার পরিবার খুব সংকটে আছে। যদি আমাকে আমার বেতন থেকে সামান্য কিছু টাকা দেন তবে আমার সহ আমার পরিবারের জন্য খুব খুব ভালো হয়। আমরা খুব বেশি উপকৃত হতাম। একজন অসহায় ছেলে কথাগুলো এক নিঃশ্বাসে বলল তার মালিককে। কথাগুলো শুনে মালিক রাগান্বিত হয়ে বলতে শুরু করলো। শুধু টাকা টাকা করে আমার মাথাটা মনে হয় একেবারে খেয়ে ফেলবি। কয়েকদিন আগে তুই ঠিক এরকম কথা বলে 2,000 টাকা নিয়েছিলি, আবার এসেছিস টাকার চাইতে। মালিক সত্যি বলছি, আমার পরিবার খুব সংকটে আছে, খাওয়ার মতো বাড়িতে কিচ্ছু নেই। প্লিজ মালিক, প্লিজ সামান্য কিছু টাকা দেন প্লিজ। এসব নেকা কথাবার্তা আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমার কাছে এখন টাকা নেই, যা ভাগ এখান থেকে, নিজের কাজ কর গিয়ে। কথাগুলো বলে মালিক আমার ঘাড় চটকিয়ে চলে গেল। আমি চোখের পানি মুছে মনের ভিতর অনেকগুলো অপ্রকাশিত কষ্টে জমে রেখে নিজের কাজে মন বসাতে লাগলাম। চলুন এবার কষ্ট মিশ্রিত ছেলেটার পরিচয় দেওয়া যাক। আমি নয়ন, নয়ন আলী নাইম। যার সাথে এতক্ষণ কথা বললাম তিনি হলেন একজন বড়লোক। তার অনেকগুলো জমি জায়গা ও ক্ষেত লাগানো জমি আছে। আমি তার ক্ষেতে কাজ করি। মা আর ছোট বোন নিয়ে আমাদের সংসার। বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে। আর হ্যাঁ, আমি কাজের পাশাপাশি টুকটাক লেখাপড়া করি। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে। কাজ করতে করতে প্রায় 4টা বেজে গেছে। মালিককে বলে আমার বাসার দিকে যেতে লাগলাম। তখনই পেছন থেকে কাকি মানে মালিকের স্ত্রী ডাক দিল, এই নয়ন শোনো। সামনে তাকিয়ে দেখি কাকি। ওনার কাছে গিয়ে বললাম, কাকি কিছু বলবেন? এই নাও, এইখানে 2,000 টাকা আছে। সকালে তোমাদের সব কথা আমি শুনেছিলাম। ধন্যবাদ কাকি, আমার এত বড় সাহায্য করার জন্য, উপকার করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এখন থেকে কিছু লাগলে আমার কাছে আসবে, তোমার মালিকের কাছে যাবে না। এই সময় ওনার মাথা গরম আছে, কারণ ব্যবসা লোকসান হয়েছে। ঠিক আছে। এই বলে কাকির কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে মাকে বলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে আমার রুমে গেলাম। আমার পেছন পেছন মা ও আমার কাছে এসে বলতে লাগলো, বাবা নয়ন, বাসা ভাড়ার টাকা জোগাড় করতে পেরেছো? এই নাও 2,000 টাকা। ভাড়া তো 3,000 টাকা। আপাতত 2,000 টাকা দিয়ে বলবে, আর 1,000 টাকা কিছুদিন পর দেব। ঠিক আছে। এই বলে মা আমার রুম থেকে বের হয়ে গেল। তখনই আমার ফোনে একটা কল আসলো। তাকিয়ে দেখি আমার ক্লাস ফ্রেন্ড মামুন ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো, নয়ন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো, তোমার? ভালোই। কলেজে এখন খুব ইম্পর্টেন্ট ক্লাস চলছে, সাথে স্যার ইম্পর্টেন্ট নোটস দিচ্ছে। কাল থেকে কলেজে যায়। জানিস তো আমার পরিবারের কথা, আমি যদি কাজ না করে ক্লাস করি তবে আমার পরিবারের কি হবে? আমার কাজের ভিত্তিতে তো আমাদের সংসার চলে। জানি রে। একটা কাজ কর, ইম্পর্টেন্ট নোটসগুলো সংগ্রহ করে আমার জন্য রাখিস, আমি তোর কাছে গিয়ে নিয়ে আসবো। ওকে। বাই। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেছে, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ধরপড়িয়ে বিছানা থেকে উঠে রুমের বাল্বটা জ্বালিয়ে আমার ফোনটা হাতে নিয়ে জানালার কাছে গিয়ে বাইরে দেখতে লাগলাম, কারণ চিৎকারটা ঠিক আমার জানালার ওপাশ থেকে এসেছিল। জানালা দিয়ে বাইরে তাকাতেই আমি চমকে উঠি, কারণ বাইরে একটা মেয়ে ও কয়েকটা ছেলের ধস্তাধস্তি চলছে। পরক্রমেই ছেলেগুলো মেয়েটার পেটে ছুরি চালিয়ে দেয়। এই দৃশ্য দেখা মাত্রই আমি একটা চিৎকার দিয়ে বাইরে যেতে লাগলাম। আমার বাসা 3 তলায়, তাই নিচে নামতে নামতে অনেক দেরি হয়ে যায়। ছেলেগুলো পালিয়ে যায়, সাথে খুন হওয়া মেয়েটার কাছে অনেক লোকের ভিড় হয়। আমার নিচের তলার লোকসহ আশেপাশের ফ্ল্যাটের লোকগুলো খুন হওয়া মেয়েটার চারপাশ ধরে ঘিরে রয়েছে। আমি ভিড় ঠেলে লাশটার একদম কাছে গেলাম। লাশের সারা শরীরে রক্ত আর ধস্তাধস্তির দাগ ফুটে উঠেছে। মেয়েটাকে আমরা কেউই চিনি না বা কখনো দেখিওনি। ইতিমধ্যেই পুলিশ এসে লাশটাকে পর্যবেক্ষণ করে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, আর সাংবাদিকরা এসে মিথ্যা খবর বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্বার্থে লাইক ফলোয়ারের জন্য প্রকাশ করতে চায়। আমি ওখানে আরো বেশ কিছুক্ষণ থেকে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভোর 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতেছি। পরক্ষণে মনে হলো কাল রাতের ঘটনাটা। পুলিশ পোস্টমর্টম করে কি জানতে পারলো? পুলিশ কি খুনিদের কোনো ক্লু বের করতে পারলো? এসব ভাবছি, তখনই আমার বোন নীলা আমার জরুরি কিসের জন্য যেন ডাক দিল। আমি নীলার কাছে গিয়ে বলতে লাগলাম, কিরে কিছু বলবি? টিভির দিকে দেখা।
আমি টিভির দিকে তাকাতে দেখি সকাল 6টার সংবাদে বলতেছে শহরের একজন বিজনেসম্যানের পেটে ছুরি মেরে হত্যা করেছে, সাথে তার মেয়েকেও তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ঠিক একই রকম ভাবে হত্যা করেছে। কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে, খুব শীঘ্রই খুনিদের খুঁজে বের করে গঠনমূলক শাস্তি দেবে। খবরটা শুনে আমি বড় একটা নিঃশ্বাস ছাড়লাম। কাল রাতে যেই মেয়েটাকে আমাদের এখানে খুন করেছে, এই মেয়েটার বাবাকেও তাহলে কালকেই খুন করা হয়েছে। তখনই মা আমার কাছে এসে বলতে লাগলো, নয়ন বাবা, সাবধানে থাকবে, দেশের অবস্থা কিন্তু ভালো না। ঠিক আছে মা, অত চিন্তা করা লাগবে না। এই বলে খাওয়া দাওয়া করে মালিকের বাসার দিকে যেতে লাগলাম। মালিকের বাসায় পৌঁছে মালিকের সাথে কিছুক্ষণ কথা বলে খেতে কাজে লেগে পড়লাম। আমি কাজ করতেছি, হঠাৎ দেখলাম দুটি মেয়ে আমার পাশে থাকা ছোট রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তাটা একদম পিছলে। একটা মেয়ে হাঁটতে হাঁটতে পা পিছলে কাদায় পড়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরলাম যেন সে না পড়ে। মেয়েটা আমার থেকে ছাড়িয়ে নিয়ে নিজেকে টাস টাস করে আমার গালে জোরে কয়েকটা থাপড় মারলো আর বলতে লাগলো, ওয়াক থু, এই ছোট লোক, তুই আমাকে ধরলি কেন? আমি না ধরলে আপনি তো পা পিছলে কাদায় পড়ে যেতেন। আমি পড়ে যেতাম, তবে তোর কি? তুই আমাকে তোর ওই নোংরা হাত দিয়ে ধরলি কেন? কাদায় পড়ে যাওয়া ভালো, তবে তোদের মতো ফকিনি ছোট লোকদের নোংরা হাতের ছোঁয়া অনেক খারাপ। মানুষের সাহায্য করা অপরাধ, যার জন্য করলাম চুরি, এখন সেই বলে আমি চোর? হায় রে দুনিয়া। সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, পারলে ক্ষমা করে দেবেন। এই বলে আমি নিজের কাজে মনোযোগ দিলাম। অন্যদিকে মেয়েটা গজগজ করতে করতে অন্য মেয়েটাকে নিয়ে চলে যেতে লাগলো। কেন যে এদের মতো মডার্ন বড়লোকদের এত ভাব, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। বিকেল 4টায় কাজ শেষ করে মালিকের বাসায় গিয়ে দেখি সকালকার মেয়ে দুটি আর কাকি মিলে বসে গল্প করতেছে। সকালকার পিছলে যাওয়া মেয়েটি আমাকে দেখে বলতে লাগলো, কিরে, আমাকে ফলো করে এখানেও এসেছিস? তখন কাকি বলতে লাগলো, এইসব কি বলতেছিস তাসনিয়া? নয়ন কেন তোকে ফলো করে এখানে আসবে? নয়ন তো আমাদের খাতে কাজ করে। ও তাহলে মেয়েটার নাম তাসনিয়া? আমি মনে মনে বললাম। খেতে কাজ করে তো এখানে বাসার ভিতরেই কামাটি কি করতেছে? এখন 4টা বাজে, ওর কাজ শেষ হয়েছে, তাই আমাকে বলে ওর বাসাতে যাবে। তবে তাসনিয়া, তুমি ছেলেটাকে কামলা বলছো কেন? ও তো আমাদের মতো মানুষ, ওরও তো একটা সুন্দর নাম আছে। কামলাদেরকে আমি কামলা বলিই ডাকি, কামলাদের আবার সুন্দর নাম হয় নাকি? চল রিয়া, রুমে চল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কাকি আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, নয়ন, তাসনিয়ার কথায় কিছু মনে করো না। ও ওর নানুর বাসায় থেকে ওখানকার ছেলে মেয়েদের মতো আচরণ করতেছে। না কাকি, কিছু মনে করিনি। এই বলে কাকির কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে মামুনকে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতে ওদিক থেকে বলতে লাগলো, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? প্রেমিকের পেরায় কি ভালো থাকা যায়? প্রেম করার আগে ভাবছিলাম প্রেমে মনে হয় অনেক মজা থাকে, এখন বুঝতে পারতেছি মজা নাকি অন্য কিছু। আমি জ্বলতেছি আর তুই হাসতেছিস। একটা বিশেষ কথা বলি তোকে। কি এমন বিশেষ কথা? দোস্ত, কলেজে 2টা নতুন মেয়ে ভর্তি হয়েছে। তো আমার কি? আরে পুরো কথা শুনে নে আগে। একটা মেয়ে অপরূপ সুন্দর, দেখতে যেমন, পড়াশোনাও তেমন ট্যালেন্ট, একদম তোর মতোই। আমি যদি মনিরার সাথে প্রেমে না যেতাম তবে এর সাথেই প্রেম করতাম। মনিরার আগে এই মেয়েটা কেন আসলো না, আফসোস। চুপ শালা, লুচ্চু। এসব লুচু কথা বাদ দে তো। তোকে যে জন্য ফোন দিয়েছি, ইম্পর্টেন্ট নোটসগুলো কি তোর কাছে আছে? আছে। তুই আমার বাসায় এসে নোটসগুলো নিয়ে যা। ওকে, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তুই তোর বাসা থেকে আবার অন্য কোথাও যাস না। তুই নিশ্চিন্তে আয়। ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে মামুনের বাসার দিকে রওনা দিলাম। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 1 কিলো দূরে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। মামুনের বাসায় যেতে একটা নির্জন রাস্তা পড়ে। আমি নির্জন রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ আমি নির্জন রাস্তাটা দিয়ে হাঁটতেছি, হঠাৎ একটা লোকের বাঁচাও বাঁচাও চিৎকার এসে আমার কানে পড়লো। আমি চিৎকারটা অনুসরণ করে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে একটা পুরোনো বিল্ডিং এর সামনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ বিল্ডিং এর ভিতর থেকে চিৎকারটা আসতেছে। আমি একটা কাঠ হাতে নিয়ে বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখি কয়েকটা গুন্ডা টাইপের লোক, রকি, তালিমুর, রাজু, লাবু মিলে একটা 35 থেকে 36 বয়সের লোককে অনবরত পিটাচ্ছে। আমি লোকগুলোর কাছে গিয়ে বলতে লাগলাম, ভাই আপনারা লোকটাকে এভাবে মারতেছেন কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? দিতে হবে। আপনারা অন্যায়ভাবে একটা লোককে মারতে পারেন না। আমার কথা শুনে লাবু উচ্চস্বরে হাসি দিয়ে বলতে থাকে, ওইরও কি, বস আইছে, বসকে নাকি আমাদের ব্যাপারে কৈফিয়ত দিতে হবে? বসকে ভালোভাবে একটু আপ্যায়ন করতো। লাবু এই কথা বলা মাত্রই রকি, তালিমুল, রাজু হাতে লাঠি নিয়ে আমাকে মারতে আসলো।
আমিও কম কিসে, আমার হাতে থাকা কাঠটা দিয়ে লাভু সহ সবাইকে এমন মার মারছি, ওরা সবাই মায়ের চোটে পালিয়ে যায়। আমি তাকিয়ে দেখি মার খাওয়া লোকটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লোকটার কাছে গিয়ে বলতে লাগলাম, "আহ, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি। আপনার কোনো ভয় নেই? ওদের এমন মার মারছি, ওরা আপনার সামনে আসার আগে 10 বার ভাববে।" আমার তো কোনো ভয় নেই, ভয় হবে এখন থেকে তোমার জন্য। মানে? তুমি যে লোকগুলোকে মেরেছো, তুমি কি তাদেরকে চিনো? জি না, ওদের তো কখনো দেখিনি। ওরা হলো প্রিন্সের লোক। ওরা এখন থেকে তোমার উপর আক্রমণ করা শুরু করবে। প্রিন্সের লোক? আচ্ছা, আপনাকে কেন ওরা মারছিল? আমি হলাম প্রিন্সের বিপক্ষী দলের লোক, তাই ওরা আমাকে মারতে চাই। তুমি না বাঁচালে আমাকে হয়তো ওরা এতক্ষণে মেরে ফেলতো। ধন্যবাদ তোমাকে। মানুষের বিপদে তো মানুষ এগিয়ে আসবে। আপনার বাসা কোথায়? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না লাগবে না, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ, তুমি সাবধানে থাকবে। ওকে। এই বলে আমি মামুনের বাসার দিকে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে ওর বাসার গেটে পৌঁছেই কলিং বেল বাজাতে ভেতর থেকে মামুনের বোন জান্নাত দরজাটা খুলে দিয়ে আমাকে দেখেই বলতে লাগলো, আরে নয়ন ভাইয়া যে, কতদিন পর আমাদের এখানে আসলেন। তো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভাইয়া ওর রুমে আছে, গিয়ে দেখা করেন। আমি মামুনের রুমে গিয়ে দেখি মামুন ফোনে কার সাথে যেন কথা বলতেছে। আমি মামুনের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। হয়তো সে আমাকে খেয়াল করেনি। আমিও কোনো কথা বললাম না। তার বিছানায় আস্তে করে বসে পড়লাম। বিছানায় বসাতে সে পিছনে ঘুরে আমাকে দেখে ফোনটা কেটে দিয়ে বলল, কিরে, এখন এলি? এই তো কিছুক্ষণ হলো। তো রুমে এসে দেখি তুই ফোনে কথা বলে ব্যস্ত। ব্যস্ত না রে, জেবের প্যারা। তোর এই প্যারা প্যারা শুনতে আর ভালো লাগতেছে না। নোটসগুলো কই? এই নে ধর। আমি নোটসগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ নোটসগুলো দেখে মামুনকে করুণ গলায় আস্তে করে বললাম, নোটসগুলো নিতে কত টাকা পড়েছে রে? 350 টাকা পড়েছে। আমার কাছে তো এখন এতগুলো টাকা নেই, 100 টাকা আছে, আর বাকি টাকাটা কয়েকদিন পরে দিয়ে যাব। এই কথা বলাতে মামুন রাগীর লোক নিয়ে আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগলো, তোর কাছ থেকে টাকা কে চেয়েছে? টাকা পকেটে রাখ। আর আন্টি ও নীরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমি যাই। রাতে ডিনার করে যাস। না রে, মাকে কিছু বলে আসিনি। ওকে, বাই। এই বলে আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মালিকের বাসায় চলে গেলাম। কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট পিছলে হয়ে গেছে। আর মালিকের বাসায় গিয়ে মালিকের সাথে কথা বলে আমার কাজে যাচ্ছি, তখনই হঠাৎ পিছলে কিসের উপর যেন পড়লাম। তাকিয়ে দেখি মালিকের মেয়ে তাসনিয়া। আমি ধরপড়িয়ে তাসনিয়ার উপর থেকে উঠতেই তাসনিয়া ঠাস ঠাস করে আমার গালে কষে কয়েকটা থাপড় মারলো আর উচ্চস্বরে চিল্লিয়ে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে মানুষ দেখে কি ধাক্কা দিয়ে তাদের উপরে পড়ে যেতে মন চায় নাকি? ম্যাডাম, পিছলে মাটি, পা পিছলে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে। থাম, আর বলতে হবে না। তোদের মতো ফকিন্নি কামলাদের আমি ভালো করেই চিনি। আজই তোকে আমাদের বাসা থেকে বের করে দেব। প্লিজ ম্যাডাম, এরকম করবেন না। আমি সত্যিই পা পিছলে পড়ে গেছি, বিশ্বাস করেন। তখন মালিক বাইরে বের হয়ে তাসনিয়াকে বলতে লাগলো, তাসনিয়া মামুনি, কি হয়েছে? আর তোমার কাপড়ের কাদা কেন? তাসনিয়া স্যাড লুক দিয়ে কান্না মাখা কণ্ঠে বলতে লাগলো, পাপা, এই কুত্তা অশিক্ষিত মুখ কামলার বাচ্চা কামলাটা আমাকে ধাক্কা দিয়ে কাঁদে ফেলে দিয়েছে। বিশ্বাস করুন মালিক, আমি ইচ্ছে করে এমন করিনি, পা পিছলে এমনটা হয়েছে। পাপা, এই কামলাটা মিথ্যে কথা বলতেছে। ওকে আমাদের বাসা থেকে বের করে দাও পাপা। তাসনিয়া মামুনি, তুমি এখান থেকে যাও। আমি এই কুত্তার বাচ্চাটাকে উচিত শিক্ষা দিতেছি। মালিকের কথা তাসনিয়া চলে গেল। আর হ্যাঁ, ইতিমধ্যে কাকি সহ রিয়া মেয়েটিও এখানে উপস্থিত হয়েছে। মালিক তার প্যান্টের বেল খুলে আমার দিকে আসতে লাগলো। তখনই কাকি বলতে লাগলো, কি করছো? ছেলেটাকে মারবে নাকি? হয়তো সে ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। কাকির কথায় মালিক কোনো উত্তর না দিয়ে আমার কাছে এসে বেল দিয়ে উড়াধরা পেটাতে লাগলো আর বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছিস? তোকে আজ মেরেই ফেলবো। আমি মায়ের ব্যথা উচ্চস্বরে কান্না করছি আর বলতেছি, মালিক, মালিক বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। কিন্তু মালিক আমার কথায় পাত্তা না দিয়ে মেরেই চলতেছে। এদিকে কাকি মালিককে থামাতে প্রচুর চেষ্টা করতেছে। একসময় মালিক আমাকে মারা বাদ দিয়ে ঘাট চটকানি দিয়ে বাসার গেট থেকে বের করে দিয়ে বলতে লাগলো, তোর মতো কুত্তাকে আর আমার বাসায় কাজ করার কোনো দরকার নেই। যা, বেরিয়ে যা। মালিক, আমরা পায়ে পড়ছি মালিক, দয়া করে আমাকে বের করে দেবেন না মালিক।
প্লিজ মালিক, প্লিজ। আমার কথায় মালিক কোনো পাত্তা না দিয়ে আমার মুখের উপরে গেট বন্ধ করে দিল। আমার সারা শরীরে অনেক ব্যথা, কোনো কোনো জায়গা থেকে রক্তও পড়তেছে, ভালো মতো হাঁটতেও পারছি না। তবুও অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আমার বাসায় এলাম। মা আমাকে এমন অবস্থায় দেখে উচ্চস্বরে একটা চিৎকার দিয়ে দৌড়ে আমার কাছে এসে কান্নামাখা কণ্ঠে বলতে লাগলো, নয়ন বাবা, তোর এই কি অবস্থা হয়েছে? কে তোকে এরকম ভাবে মেরেছে? মায়ের কথায় কোনো জবাব না দিয়ে আস্তে আস্তে হেঁটে গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়লাম। মা আমার পেছনে পেছনে আসলো, আমাকে চুপ করে থাকা দেখে আবারও বলতে লাগলো, কি হয়েছে বাবা? আমাকে সবকিছু খুলে বল। কে তোকে এরকম ভাবে মেরেছে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের দিকে তাকিয়ে দেখে মায়ের চোখ থেকে পানি পড়তেছে। আর মাকে উদ্দেশ্য করে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু কথা বললাম। আমার কথাগুলো শুনে মা বলতে লাগলো, বড় লোকরা কখনই আমাদের মতো মানুষদের বুঝে না। এখনই তোর মালিকের কাছে গিয়ে প্রতিবাদ করব। মা যা হওয়ার হয়েছে, এসব ভুলে যাও। আর নীলাকে এ বিষয়ে কিছু বলো না, ও কষ্ট পাবে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে শুয়ে পড়। এই বলে আমি ফ্রেশ হয়ে আমার রুমে গিয়ে বিছানায় গায়ে এড়িয়ে দিলাম। শুনেছি ঘুমালে নাকি মন পরিষ্কার হয়, কিন্তু যখনই চোখ দুটো বন্ধ করতেছি তখনই আমার সামনে ভেসে আসছে তাসনিয়ার মিথ্যে কথার মালিকের করা অপমান। আর ঘুমাতে চেষ্টা না করে ভাবতেছি এখন কি কাজ করে আমাদের সংসারটা চালাবো। তখনই মনে পড়লো মামুনের কথা। ফোনটা হাতে নিয়ে মামুনকে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতেই ওদিক থেকে বলতে লাগলো, কি ব্যাপার নয়ন, হঠাৎ এই সময় ফোন দিলি? কিছু না, তোর সাথে জরুরি কথা ছিল, দেখা করতে পারবি? পারবো, তবে তোর কণ্ঠটা যেন কেমন লাগতেছে। তেমন কিছু না, সামান্য একটু জন্য এসছে। ও, আমি তোর বাসার এদিকে আছি, তোর বাসায় আসতেছি। ওকে আয়। এই বলে ফোনটা কেটে দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর মামুন আসলো। মামুন এসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নয়ন, তোর মুখে হাতে মায়ের দাগ কেন? কি হয়েছে? কই কিছু তো হয়নি। আমি তোকে বলতে বলেছি, সব কিছু খুলে বল। আমি মামুনকে সবকিছু খুলে বললাম। লক্ষ্য করলাম মামুনের চোখ থেকে পানি পড়তেছে। মামুন আমার সব কথা শুনে রেগে বলল, তোর মালিকের বাসায় কই? আমাকে নিয়ে চল। মামুন শান্ত হ, এসব কথা বাদ দে। তোমাকে যে জন্য ডেকেছি, আসলে আমার একটা কাজ দরকার, যে কোনো কাজ হলে চলবে। কাজ তো অনেক আছে। আচ্ছা, তুই কি ক্লাস 5-এর শিক্ষার্থীর টিউশন করতে পারবি? পারবো, কয়েক মাস আগেও তো করেছিলাম। তাহলে তো কোনো সমস্যাই নেই। কালকে সুস্থ হলে কলেজে আসবি, ওখানে সব কথা পাকাপাকি হবে। ওকে, থ্যাঙ্কস দোস্ত। বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। ভালো থেকো, বাই। এই বলে মামুন চলে গেল। শুয়ে শুয়ে আজকের দিন চলে গেল। সূর্যটা মেঘের আড়ালে ডুবে গেল। চারদিকে অন্ধকার নেমে এলো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে মাকে বললাম, মা আমি একটা টিউশনি খোঁজ পেয়েছি, আজ থেকে টিউশনি করাবো। মা খুশি হলো। আমি আমার রুমে গিয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে কলেজের দিকে যেতে লাগলাম। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে না, প্রায় 15 দিন পর আজকে কলেজে যাচ্ছি। কলেজের গেটে পৌঁছে দেখি মামুন দাঁড়িয়ে আছে। আমি গেটের সামনে যেতে মামুন আমার কাছে আসলো। দুজনে গল্প করতে করতে কলেজের ভিতরে গেলাম। কলেজের মাঠ দিয়ে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে কয়েকটি ছেলে এসে আমার গলা চেপে ধরলো। পেছনে তাকাতেই আমি অবাক, কারণ পেছনে লাবু সহ ওর দলবল দাঁড়িয়ে আছে। আর লাবু আমার কলার ধরে আছে। কালকের চেয়ে আজকে অনেক লোক এসছে। লাবু আমার কলার ধরে হেসড়ে টেনে কলেজের মাঠের মাঝখানে নিয়ে যেতে লাগলো। আমি অবাক চোখে লাবুর দিকে তাকিয়ে আছি। আর মামুন লাবুদের উদ্দেশ্যে বলতে লাগলো, আরে ভাই, এ কেমন ভদ্রতা? নয়নের কলার ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? সেই কৈফত কি তোকে দিতে হবে? আর হ্যাঁ, আমাদের মাঝখানে আসিস না, আমরা কিন্তু প্রিন্স ভাইয়ের লোক। মামুন লাবুর মুখ থেকে প্রিন্স নামটা শোনা মাত্র তার মনের ভিতর এক অজানা ভয় জমা হলো। কারণ প্রিন্স কোনো সাধারণ মানুষ নয়। প্রিন্স হলো আন্ডারওয়ার্ল্ডের কিং। সে ইচ্ছে করলে পুরো দেশটাকে কাঁপাতে পারে। মামুন দৌড়ে গিয়ে লাবুর পায়ে পড়ে বলতে লাগলো, ভাই, নয়ন যদি কোনো ধরনের ভুল করে থাকে তাহলে এবারের মতো তাকে ক্ষমা করে দিই। ওর ভুল কোনো ক্ষমা নেই, ওর জন্য আমরা আমাদের চিরশত্রুকে মারতে পারিনি। প্লিজ ভাই, এবারের মতো ওকে ক্ষমা করে দিন। ওর হয়ে আমি বলছি, আর কখনো ও আপনাদের কোনো কাজে বাধা দিতে আসবে না। লাবু কিছুক্ষণ কি যেন ভেবে আমার কলার ছেড়ে দিয়ে বলতে লাগলো, ঠিক আছে, এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি আমাদের মাঝে আসে তখন কিন্তু আর ছেড়ে দিব না। এই বলে লাবু ও তার দলবল চলে যেতে লাগলো। এদিকে মামুন রাগী লোক নিয়ে আমার কাছে এসে বলতে লাগলো, নয়ন, তুই প্রিন্সের লোকের সাথে ভেজালে জড়েছিস কেন? তুই ওদেরকে চিনিস না? ওরা কত ডেঞ্জারাস লোক। আরে ভাই, তোর চোখের সামনে যদি একটা নির্দোষ লোককে কেউ মারে তখন তোর কেমন লাগবে বলতো?
তাই বলে তুই প্রিন্সের লোকের সাথে ভেজালে জড়াবি? এগুলো কথা বাদ দে, ক্লাসে চল। এই বলে ক্লাসে গিয়ে মামুন আর আমি ফার্স্ট বেঞ্চে বসলাম। ইতিমধ্যে স্যারও ক্লাসে এসে ক্লাস হাজিরা ডাকতে শুরু করলো। রুল 1। ইয়েস স্যার। প্রায় 16 দিন পর আমার উপস্থিতি দেখে স্যার অবাক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে বলল, নয়ন, 16 দিন পর হঠাৎ আজকে ক্লাসে? আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল, স্যার, এ তো আমাদের বাসায় কামড়া দিয়েছিল। এই কথা বলা মাত্রই গোটা ক্লাসরুমে হাসির রোল পড়ে গেল। আমি পেছনে ঘুরতে অবাক, কারণ পেছনে তাসনিয়া ও রিয়া একটা সিটে বসে আছে, আর কথাটা তাসনিয়াই বলেছে। স্যার তাসনিয়ার এরূপ কথা শুনে বলতে লাগলো, এসব কি বলতেছো তাসনিয়া? স্যার, যা সত্যি আমি তাই আপনাকে বলছি। ও এতদিন আমাদের খেতে কামড়া দিত। স্যার একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, নয়ন, তাসনিয়া যা বলছে সেগুলো কি সত্যি? স্যারের কথায় আমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। কেন তুমি এগুলো কাজ কেন করো? তোমার বাবা মা নেই? আমি কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারদিকে সবার চোখের সাথে একটিবার পলক ফেলে বলতে লাগলাম, স্যার, আমার যখন 6 বছর বয়স তখনই বাবা পৃথিবী থেকে বিদায় নেয়। আমার কোনো বড় ভাই নেই যে বড় ভাই বাবার পরে আমাদের সংসারের হাল ধরবে। আমার একটা 2 বছরের ছোট বোন ছিল। আমাদের 2 ভাই বোনের মুখের দিকে যখন মা নিজেই পরিস্থিতির প্রেক্ষাপটে সংসারের হাল ধরে, মা মানুষের বাসায় কাজ করে আমাদের সংসার চালাতেন। এভাবেই কেটে যেতে লাগলো কয়েকটি বছর। আমরা 2 ভাই বোনও বড় হতে লাগলাম। আমি যখন ক্লাস 7-এ উঠলাম, এরই মাঝে মা অসুস্থ হয়ে পড়ল। ডক্টর বলেছে ভারী কাজ করার জন্য মায়ের কিডনির সমস্যা হয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই, মেডিসিন খেলেই সমস্যা দূর হয়ে যাবে। তখন থেকে মায়ের বিপরীতে আমাকে সংসারের হাল ধরতে হলো। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, আমি লেখাপড়া করে অনেক বড় হব, তাই কাজের ফাঁকে লেখাপড়াও চালিয়ে যেতে লাগলাম। কিন্তু স্যার, এতদিন মানুষের বাসায় কাজ করে এতটুকু শিক্ষা নিতে পেরেছি যে বড়লোক বা প্রভাবশালী লোকেরা আমাদের মতো কামলাদের কোনো দাম দেয় না। পারলে নিজের দোষটুকু আমাদের ঘাড়ে চাপাতে চায় ও আমাদের কাজের মাইনেও কম দেওয়ার চেষ্টা করে। কথাগুলো বলতে বলতে কখন যে চোখের কোণে অশ্রু জমা হয়েছে নিজে জানি না। আমি অশ্রুগুলো হাত দিয়ে মুছে নিচের দিকে তাকিয়ে আছি। স্যার আমার কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, নয়ন, তুমি সংসার চালিয়ে আবার নিজের পড়াশোনা চালাও? কথাটা শুনে মনের ভেতর একটু কষ্ট হলেও তোমার প্রতি আমি আজকে অনেক গর্ববোধ করতে বলতে পারি, আমার বেস্ট স্টুডেন্ট তুমি। নয়ন, দাঁড়িয়ে না থেকে বসো। জি স্যার। এই বলে বেঞ্চে বসে মামুনের দিকে তাকিয়ে দেখি তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে। আমি তার চোখের অশ্রু বুঝে দিলাম। স্যার ক্লাস করাতে লাগলো। এক এক করে সবকটি ক্লাস শেষ করে মামুনও আমি ক্লাস থেকে বের হয়ে মাঠ দিয়ে হাঁটতেছি। হঠাৎ চোখ পড়লো তাসনিয়ার দিকে। তাসনিয়ার চোখ মুখ দেখতে কেমন যেন লাগছে। মনে হচ্ছে কারোর সাথে হয়তো কোনো রাগ হয়েছে বা কেউ তাকে হয়তো প্রচুর হয়রানি করেছে। তখনই মামুন বলে উঠলো, নয়ন, তাহলে তাসনিয়া তোকে নিয়ে মিথ্যা কথা বলে তোকে বাসা থেকে বের করে দিয়েছে? কেন? মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরটা খুবই বদমেজাজি। ভাবতেই কেমন যেন লাগছে। ওসব বাদে টিউশনের খবর কি? কখন থেকে পড়াতে হবে? টিউশনটা অন্য একজনকে দিয়ে দিয়েছি। তুই আর আমি কাল থেকে কলেজের সিএস কোচিং এর ছাত্রদের কোচিং করাবো। ভালো, কিন্তু তুই কেন কোচিং করাবি? তোর সাথে থাকতে আমাকে খুব ভালো লাগে রে। তাই নাকি? যখন আমি বিয়ে করে বাসর ঘরে যাব তখন তুইও আমার সাথে আসিস, কেমন? তুই যদি বলিস তাহলে যাব। ওকে বাই, কালকে দেখা হবে। কালকে সকাল 6টায় রেডি হয়ে থাকিস। কিন্তু কেন? এই কথা বলারই সুযোগ না দিয়ে বাইক নিয়ে মামুন চলে গেল। আমি আর ওকে না ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে আমার রুমে শুয়ে আছি। তখন নীলা আমার রুমে এসে বলতে লাগলো, ভাইয়া, কি করো? এই তো শুয়ে আছি। ভাইয়া, তুমি নাকি কাল থেকে টিউশনি করাবে? তোকে কে বলেছে? মা বলেছে। ও, তোর পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। এখন যাই। এই বলে নীলা চলে গেল। আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে আবার চোখ জানালা থেকে একটা কাগজের দিকে পড়লো। আমি বিছানা থেকে নেমে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে কাগজটা হাতে নিলাম। কাগজটা কয়েকটা মোড়ে আবদ্ধ করা, তাই কাগজটা খুললাম। কাগজটা খুলে দেখলাম কাগজে লেখা আছে, যখনে আসিবে বাধা বিপদ ও বালা মুসিবত, আমাকে একবার করিবে তুমি স্মরণ। আমি যেথায় থাকি আর যা কিছু নাইবা করি, তোমার সাহায্যে আসিব, যায়ও যদি জীবন। লেখাগুলো পড়ে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। কে লিখতে পারে এই লেখাগুলো? আমার সাহায্যে কেই বা আসবে আমার কাছে? মামুন ছাড়া তো কেউই আমার সাহায্যে এগিয়ে আসবে না। কিন্তু মামুন কেন এগুলো লিখে আমার জানালা পাশে রেখে যাবে? মাথায় কিছুই ঢুকতেছে না। আমি কাগজটা হাতে নিয়ে আমার বিছানার পাশে বসে লেখাগুলো দেখতে লাগলাম। এগুলো কার লেখা হতে পারে?
বেশ কিছুক্ষণ লেখাগুলো দেখার পরেও আন্দাজ করতে পারলাম না যে লেখাগুলো কার। হয়তো অজানা কোনো লোকের হবে, আবার হতেও পারে কাগজটা কেউ ভুল করে আমার জানালার পাশে দিয়ে গেছে। আমি আর কিছু না ভেবে কাগজটা বিছানার তলে রেখে মাকে বলে বাসার বাইরে বের হয়ে একা একা আনমনে রাস্তা দিয়ে হাঁটতেছি। হঠাৎ করে একটা গাড়ি এসে আমার সামনে ব্রেক হলো। আমি আর কিছু না ভেবে কাগজটা বিছানার তলে রেখে মাকে বলে বাসার বাইরে বের হয়ে একা একা আনমনে রাস্তা দিয়ে হাঁটতেছি। হঠাৎ করেই একটা গাড়ি এসে আমার সামনে ব্রেক হলো। আমি বেশ খানিকটা অবাক হলাম, কারণ আমার সামনে যে গাড়িটা ব্রেক হলো সে গাড়িটা মালিকের। তাহলে কি মালিক আমার কাছে আসলো? আমি এসব ভাবছি, তখনই গাড়ির ভিতর থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। ও মিস্টার কামলা, তুই এদিকে? আমি একটু হকচকিয়ে উঠলাম। কণ্ঠটা বেশ চেনা চেনা লাগছে। এ তো মনে হচ্ছে তাসনিয়ার গলা। আমাকে চুপ থাকতে থাকতে তাসনিয়া আবারও বলতে লাগলো, কি রে, উত্তর দিচ্ছিস না কেন? সামনের বিল্ডিং এ তৃতীয় তলায় আমি থাকি, এখন একটু হাঁটতে বের হয়েছি। ও, এই বলে তাসনিয়া চলে গেল। আমিও আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কারো চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। মনে হয় চিৎকারের শব্দটা ছাদের উপর থেকে এসছে। তাই আমি ফোনটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছাদের উপরে গেলাম। ছাদের পশ্চিম কোণের দিকে তাকাতেই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল, কারণ সেখানে একটা মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। কেউ বা তার পেটে ছুরি বসিয়ে দিয়েছে। আমি দৌড়ে মেয়েটার কাছে গিয়ে দেখি মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো তাসনিয়ার বান্ধবী রিয়া। তার পেটে এখনো ছুরিটা বসানো রয়েছে, সে ছটফট করতেছে। আমি ছুরিটাতে হাত দিয়ে ছুরিটা বের করা মাত্রই কয়েকজন লোক ছাদে প্রবেশ করলো। তারা আমাকে এমন অবস্থা দেখে অবাক হয়ে বলতে লাগলো, নয়ন, তুমি তুমি খুনি? না, আমি এখানে এসে এনাকে রক্তাক্ত অবস্থা দেখে আমাকে আর কিছু বলতে না দিয়ে ওরা বলতে লাগলো, তোমাকে অনেক ভালো মনে করেছিলাম। তোমার ভালো মন মানসিকতার পেছনে যে একটা খুনি লোকই আছে সেটা কখনোই কল্পনা করি নাই। প্লিজ প্লিজ আপনারা বিশ্বাস করেন, আমি এনাকে চিনি না, আর খুনি বা কেন করব? আমি না চিৎকার শুনে এখানে এসে দেখি ইনি রক্তাক্ত ছুরিবদ্ধ অবস্থায় এখানে পড়ে আছে। তাই আমি এনার কাছে গিয়ে পেটের ছুরিটা বের করছিলাম। তুমি কি ভাবছো তুমি এসব মিথ্যা কাহিনী বলে আমাদের মন মানসিকতা বদলাবে? না, তা পারবে না। তাছাড়া আমরা কি আমাদের নিজের চোখের দেখা দৃশ্যটাকে অবিশ্বাস করব? দাঁড়াও, এক্ষুনি পুলিশকে ফোন করতেছি। প্লিজ ভাই, আমার কথাগুলো বিশ্বাস করেন। বিশ্বাস? আর তোমাকে নিজের চোখে দেখার দৃশ্যটাকে অবিশ্বাস করে তোমার মুখের কথাটাকে বিশ্বাস করব? এই, কেউ মেয়েটাকে হাসপাতাল নিয়ে চলে যাও দ্রুত। কয়েকটা লোক মেয়েটাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আমার মা ও বোন আমার সম্পর্কে এসব ঘটনা শুনে ছাদে এসে আমাকে বলতে লাগলো, নয়ন বাবা, আমি জানি তুই এসব খুন খারাপের মধ্যে নেই। তোকে আমি ভালোভাবে চিনি, আমি তোর মা। না, আমি ওই মেয়েটাকে চিনি না। আমি কেন ওকে খুন করব? তাছাড়া মেয়েটা আবার আমার কি ক্ষতি করেছে? আমি জানি তুই এসব করতে পারিস না। ইতিমধ্যেই পুলিশ এসে সবার কাছ থেকে আমার বিষয়ে প্রমাণ নিয়ে আমাকে গ্রেপ্তার করলো। আমি পুলিশকে অনেক বলেছি যে আমি খুন করিনি, কিন্তু ওরা আমাকে বুঝতে বা ওরা আমার কথা শুনতে চায়নি। এদিকে আমার মা ও বোন গভীর কান্নায় ভেঙে পড়ে। পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়ে লকআপে ভরে দেয়। লকআপে আবার 2 দিন কেটে যায়। আজকে সকালে 10টায় আমাকে কোর্টে চালান করবে। সকাল 10টায় আমাকে লকআপ থেকে বের করে গাড়িতে বসিয়ে আদালতের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। আমি জানি আমি কোনো মতেই নির্দোষ হতে পারবো না, কারণ আমার পক্ষে কোনো উকিল নেই। তার কারণ আমাদের কোনো টাকা নেই। আজকালকার উকিলরা কেস জিতে আদালতে লড়াই করে না, তারা টাকার জন্য আদালতে লড়াই করে। আমার মা ও বোন কি আজকে আমাকে দেখতে এখানে আসবে? আমি এক ধ্যানে এসে ভাবছি, তখনই একজন পুলিশ এসে বলল, এখন গাড়ি থেকে নেমে পড়ো, আদালতে এসে পড়েছি। পুলিশের কথায় আমার ধ্যান ভেঙে গেল। আমি গাড়ি থেকে নামলে ওরা আমাকে আদালতের ভিতরে প্রবেশ করিয়ে কার্ড করে দাঁড় করিয়ে দেয়। কিছুক্ষণ পর জজ সাহেব আসলে বিপক্ষ দলের উকিল নিজের মতো বানানোর কথা বলে আর প্রমাণস্বরূপ কালকে লোকদের দেখিয়ে দেয় যারা সত্যটা দেখেনি। আমার পক্ষে কোনো উকিল নেই, সেজন্য জজ আমাকে প্রশ্ন করলেন, তোমার বিপক্ষে দলের লোকেরা যা বলছে তা কি সত্যি? মিলট, আমি আগেই বলেছি, এখনো বলবো, আমি মেয়েটাকে খুন করিনি। মেয়েটার চিৎকার শুনে আমি ছাদে এসে মেয়েটাকে রক্তাক্ত ছুরিবদ্ধ অবস্থায় দেখে তার ছুরিটা বের করতেছিলাম যাতে তার কষ্টটা কম হয়। তখনই ওরা চলে এসে আমাকে উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে। তোমার কাছে কি তোমার কথার কোনো প্রমাণ আছে? জি না, দেই মিলট, তবে একটা কথা উচ্চস্বরে বলতে পারি, সত্যের পথে থাকলে আমার কিচ্ছু হবে না। আগে যে খুনগুলো হয়েছে সেগুলো মিস্টার নয়ন করেছে। প্রতিপক্ষ উকিল তার প্রমাণ দিয়েছে। তাছাড়া সব খুনগুলি একই ধরনের। সেই প্রেক্ষাপটে মিস্টার নয়নকে সব খুনগুলোর অভিযোগে 144 নম্বর ধারায় অভিযুক্ত করে ফাঁসির রায় দেওয়া হলো। উক্ত 23,
2/2022 রাত 12টায় তার ফাঁসির রায় ধার্য করা হলো। এই বলে জজ নিজের আসন পরিত্যাগ করলো। আমি জোরে চিৎকার দিয়ে বলতে লাগলাম, আমি খুন করিনি, আমি খুনি নই। সত্য বলতে থাকলে ইনশাল্লাহ আমি আবার আপনাদের সবার মাঝে ফিরে আসব। সত্যের জয় একদিন হবেই হবে। তখনই আমার পেছন থেকে তাস নিয়ে বলতে লাগলো, তোর তো ফাঁসির রায় হয়ে গেছে, তুই আবার ফিরে আসতে পারবি? তবে তোকে একটা প্রশ্ন করতে চাই, তুই কেন রিয়াকে খুন করলি? আমি কতবার বলবো আমি রিয়াকে খুন করিনি। তাছাড়া কেনই বা আমি তাকে খুন করব? সে তো আমার কোনো ক্ষতি করেনি। সে তো তোর কোনো ক্ষতি করেনি, যা ক্ষতি করে তো আমি করেছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? যে কথাটা তোর মনে বাসা বেঁধে রয়েছে, এই যে মানে তুই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য রিয়াকে খুন করেছিস। আপনার এই ধারণাটা মিথ্যে। না আমি ওকে খুন করেছি, না আমি কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছি। তাসনিয়াকে আর কিছু বলতে পুলিশ আমাকে নিয়ে গাড়িতে উঠাতে যাবে, তখন একটা পিচ্চি মেয়ে পেছন থেকে চুপ করে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। আর মেয়েটির দিকে তাকিয়ে, খেয়ে মেয়ে, আর কেনই বা এই কাগজটা আমাকে ধরিয়ে দিল? আর এই কাগজে কি বা লেখা আছে? পুলিশ গাড়িতে আমায় উঠায় গাড়ি টান দিল। আমি চুপ করে আস্তে আস্তে কাগজটা মেলে দেখে কাগজে লেখা আছে, ভয়ের কোনো কারণ নেই, তোমার ফাঁসি কেউই দিতে পারবে না। আমি লেখাটা পরে ভাবতে লাগলাম, সত্যিই কি আমার ফাঁসি হবে না? যদি আমি সত্যের পথে থাকি তবে সৃষ্টিকর্তা আমায় রক্ষা করবে। পুলিশ আমায় থানায় নিয়ে গিয়ে লকআপে আটকে দেয়। 2 দিন পর আমার ফাঁসি হবে, এই ভেবে আমার মনে কোনো ভয় নেই। আমার ভয় শুধু আমার মা বোনকে নিয়ে। তারা আজকে আদালতে আমাকে দেখতে এলো না। আমার যদি ফাঁসি হয় তবে তাদের দেখাশোনা কি করবে? আর এখন তারা কি করছে? ওদের কথা ভাবতেই চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তেছে। তখনই মামুন আমার লকআপের সামনে এসে বলতে লাগলো, নাইম কেমন আছিস? ভালো আর কই আছি, মানুষের মিথ্যা দেখার কারণে আমার ফাঁসি হতে চলেছে। মামুন, মা আর নীলা কেমন আছে রে? তারা এখন কই? মামুনের চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। সে অশ্রু মুছতেছে আর বলতেছে, আমি ক্লাসের ওখানে গিয়ে শুনি তোর মা আর বোনকে ফ্ল্যাটের মালিক বাসা থেকে বের করে দিয়েছে। তার এখন কই আছে সেই কথা জানি না। মামুন, তুই ওদের খুঁজে বের করে ওদের খবর রাখিস। আমার তো এই পৃথিবীতে থাকার আর বেশি দিন সময় নেই। এই কথা বলেই আমি কান্নায় ভেঙে পড়ি। মামুন আমার কান্না সহ্য করতে না পেরে চলে যায়। চোখের অশ্রু ঝরে ঝরে পার হয়ে যায় 2 দিন। আজকে রাত 12টায় আমার ফাঁসি। কয়েকটা লোক আমার কাছে এসে আমার শেষ ইচ্ছে জানতে চাইলে আমি ওদের নাই বলে দিই। ওরা চলে গেল। আমি বেমুখ হয়ে লকআপে বসে আছি। হঠাৎ একটা কাগজ উড়ে আমার সামনে পড়লো। আমি কাগজটা হাতে নিয়ে দেখি সেখানে লেখা আছে, নয়ন, করো না তুমি ভয়, দেখবে হবেই আমাদের জয়, তোমার ফাঁসি কেউই দিতে পারবে না। লেখাটা পড়ে আমি আশেপাশে দেখালাম কেউ আছে কিনা, কিন্তু অবিশ্বাস্য বিষয় আশেপাশে কেউই নেই। তাহলে কাগজটা দিল কে? আমি কাগজটা ফেলে দিলাম। রাত 11টায় আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। আমার নামাজ পড়া শেষ হলেই কয়েকটা কালো পোশাকধারী লোক আমার কাছে এসে আমার হাত ধরে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। রাত 11টায় আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। আমার নামাজ পড়া শেষ হলেই কয়েকজন কালো পোশাকধারী লোক আমার কাছে এসে আমার হাত ধরে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। তারা আমাকে একটা গলি দিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই চারপাশে বোম ব্লাস্ট হওয়ার শব্দ ভেসে আসলো, সাথে গুলি চালানোর শব্দ। কালো পোশাকধারী লোকেরা আমাকে ছেড়ে দিয়ে চারপাশে ছোটাছুটি করতেছে, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি। তখনই পেছন থেকে কে যেন আমার মুখ চেপে ধরলো। আর কিচ্ছু মনে নেই। 4 বছর পর টিভিতে নিউজ দিচ্ছে, কক্সবাজার সমুদ্র সৈকতের ধারে কয়েকদিন যাবৎ একটি করে লাশ পাওয়া যাচ্ছে। যে লোকগুলোর লাশ পাওয়া যাচ্ছে তাদের নামে থানায় অনেক অভিযোগ আছে। তার চেয়ে বড় কথা হলো তারা সবাই প্রিন্সের লোক। কে বা কারা লোকগুলোকে খুন করতেছে তা এখনো ঠিক জানা যায়নি। এই ক্রাইমটা নিয়ে সরকার বলেছে চারপাশে পুলিশ ও র্যাব কর্মীরা তল্লাশি চালাচ্ছে। খুব শীঘ্রই খুনিকে ধরে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে এই নিউজটা শোনার সাথে সাথে নতুন প্রজন্মের এক ছদ্মবেশী মাফিয়া কিং KN উচ্চস্বরে বৈশাসিক হাসিতে ফেটে পড়ে আর উচ্চস্বরে বলতে থাকে, আমাকে ধরা অতটা সহজ নয় যতটা সরকার ও তার কর্মীরা ভাবতেছে। আমি ইংল্যান্ড, আমেরিকা সহ কয়েকটি দেশের হাজার হাজার ট্রেনিং আর শ্রমের মাধ্যমে নতুন প্রজন্মের আন্ডারওয়ার্ল্ডের কিং হয়েছে। KN এর এই কথা শুনে তার এক কর্মচারী লিটন বলতে লাগলো, ভাই আপনার নেক্সট টার্গেটটা কি? লিটন, 4 বছর আগে আমি যেই কলেজে পড়াশোনা করতাম শুনেছি সেই কলেজে নাকি প্রিন্স তার নেশাজাতীয় কারবার চালায়, সাথে সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেই চলতেছে। ভাই ঠিকই শুনেছেন। আমার নেক্সট টার্গেট ওই কলেজটাকে আমার আয়ত্তে না আর প্রিন্সের রাজত্ব শেষ করা। এই বলে KN একটা রহস্যময় মুচকি হাসি দিল। এই হাসিটার ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু।
তার লোকেরা ছাড়া এই হাসিটার অর্থ কেউই জানে না। ভাই আপনি চাইলে আমরা আজ থেকেই অপারেশনে নেমে পড়ি। লিটন এই কথা বলাতে কেএন তার দিকে রাগী চোখে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, লিটন, আমি ওই কলেজে অনার্স 3য় বর্ষে ভর্তি হব। তুমি সব ব্যবস্থা করো, আর আমার জন্য মেসের রুম ভাড়া নিও। কিন্তু ভাই। কেএন লিটনকে থামিয়ে দিয়ে শয়তানি মার্কা ভাবে বলল, এই কেএন এর কাছে কোনো কিন্তু নেই। আমি যা বলেছি তুমি তাই করো। এই বলে কেএন ওখান থেকে চলে আসলো সমুদ্র সৈকতের ধারে। কেএন সমুদ্র সৈকতের পাশের একটি বিল্ডিংয়ে থাকে। বৈকাল হয়ে গেছে। এই সময় কেএন সমুদ্র সৈকতে এসে সূর্য ডোবার প্রবাহটা অনুভব করে। সমুদ্রের পানির মধ্যে সূর্যের হাবুডুবু খাওয়াটা কেএনের খুবই পছন্দ। সময় যত যাচ্ছে ততই সমুদ্রের পানির গভীরে সূর্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এক সময় সমুদ্রের পানি সূর্যকে গ্রাস করে, তার গভীরতায় ডুবিয়ে নিল। চারদিকে অন্ধকার নেমে আসলো। হঠাৎ করেই একটা মেয়েলি কণ্ঠে বাঁচাও বাঁচাও আওয়াজ ভেসে আসলো কেএনের কানে। কেএন আওয়াজটা অনুসরণ করে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একটা খোলা নির্জন জায়গায় এসে থামলো। সে দেখলো কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করতেছে। এই দৃশ্যটা দেখা মাত্রই কেএনের চোখ দুটো রক্তের মতো লাল বর্ণে ধারণ করলো। তার শ্বাস প্রশ্বাস নেওয়াটা সিংহের মতো গর্জন করতে লাগলো। সে ভূতের মাস্ক মুখে লাগিয়ে দৌড়ে গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে নিজের মাথাটা একটু ঝাঁকিয়ে বলতে লাগলো, মেয়েটাকে ডিস্টার্ব করতেছিস কেন? ছেলেগুলোর মধ্য থেকে চিহাত নামে একটি ছেলে বলে উঠল, তাতে তোর কি? যদি ভালো চাস তবে এখান থেকে পালা, না হলে তোর ফল কিন্তু ভালো হবে না। যাব, তবে একা যাব না, মেয়েটাকে সাথে নিয়ে যাব। আরে তুই তো নায়ক হয়ে গেছিস, ভালো কথা কানে জানা বুঝি। এই তোরা কি দেখছিস? মার কুত্তাটাকে। জিহাদের কথায় সব ছেলেগুলো আমাকে মারতে আমার দিকে এগিয়ে আসে। আমি আমার প্যান্টের পকেট থেকে রাইফেল বের করে ঠাস 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 করে গুলি করে ওদের সবাইকে মাটিতে শুইয়ে দিলাম। এখন শুধু জিহাদ একাই বেঁচে আছে। জিহাদ ওর সঙ্গীদের গুলিবদ্ধ দেহগুলো মাটিতে দেখে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আমি ওর পায়ে গুলি করে দিলাম। ও মাটিতে পড়ে পা ধরে কাতরাতে কাতরাতে আমাকে বলল, প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দে, কথা দিচ্ছি আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। মৃত্যু যখন খুব নিকটে আসে তখন ক্ষমা চেয়েও কোনো লাভ হয় না। বাই দ্য ওয়ে, এখন তোর পরপরে যাওয়ার সময় এসে গেছে। এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওকে পরপরে পাঠিয়ে দিলাম। আমি মেয়েটাকে দিকে তাকিয়ে দেখি মেয়েটা ভয়ে চুপসে গেছে। আর মেয়েটার কাছে গিয়ে বললাম, এত রাতে এখানে কি করেন? আমি সামনের বিল্ডিংয়ের 4র্থ তলায় থাকি। এইদিকে একটু হাঁটতে আসছিলাম, হঠাৎ করে ওরা এসে। আর কখনো একা একা কোথাও যাবেন না, আশেপাশের অবস্থা খুবই খারাপ। আমি এই বলে বাসায় এসে আবার ল্যাপটপটা অন করে আমার 10টা নকল পরিচয়পত্র বানালাম। এরপর লিটনকে ফোন করে বললাম নির্জন জায়গায় লাশগুলো যেন সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসে। এখন রাত 8টা বাজে। রাতের খাওয়া দাওয়া করে শুয়ে আছি। চোখে কেন জানি আজকে ঘুম নেই। মা আর বোনের কথা মনে পড়তেছে। তারা কেমন আছে? তারা হয়তো আমাকে ভুলে গেছে। ওদের কথা মনে উঠতেই নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আমি আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছি। আর মা ও বোনের কথা ভেবে নীরবে চোখের অশ্রু ফেলছি। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম। সকাল 7টায় ঘুম ভালো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি। হঠাৎ করে পেছন থেকে কে যেন আমার ঘাড়ে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি লিটন। লিটন আমাকে বলল, ভাই আপনার মনটা আজকে কেমন যেন ভারী ভারী লাগছে, কি হয়েছে বলেন তো? তেমন কিছু না, মা ও বোনের কথা কেন জানি খুব মনে পড়তেছে। ভাই আপনি তো এখন দেশে এসে গেছেন, আপনার মা ও বোনকেও খুঁজে বের করুন। ঠিক বলেছ। আমি যে তোমাকে কলেজে ভর্তি হওয়ার কথা বলেছি। ভাই আপনাকে ভর্তি করানো হয়ে গেছে, আর মেসের রুমও ভাড়া নিয়েছি। আপনি চাইলে আজকেই কলেজে যেতে পারেন। আজকেই যাব। তুমি গাড়ি বের করো, আমি রেডি হয়ে আসতেছি। ওকে ভাই। এই বলে লিটন নিচে চলে গেল। আমি আমার রুমে গিয়ে পোশাক চেঞ্জ করে নিচে গিয়ে দেখি লিটন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির সামনে গিয়ে গাড়িতে বসলাম। লিটন আমাকে বলল, ভাই আপনাকে আজকে দেখতে একেবারে ভিন্ন রকম লাগছে। ভিন্ন রকম হওয়ারই তো প্র্যাকটিস করতেছি। তাই বলে এরকম খ্যাত সাজবেন? আর হ্যাঁ, সিটে আপনার বই রাখা আছে। আমি বইগুলো ব্যাগে ঢোকাতে ঢোকাতে বললাম, খ্যাত সেজে না গেলে সবাই আমাকে তো সন্দেহ করবে। ভাই আপনি একেবারে জিনিয়াস। আমরা প্রায় কলেজের কাছাকাছি এসে গেছি। আমি লিটনকে একটু দূরে গাড়ি থামাতে বললে সে একটু দূরে গাড়ি থামায়। আমি গাড়ি থেকে নেমে ওকে পাঠিয়ে দিয়ে কলেজের দিকে হেঁটে যাচ্ছি।
পরনে পুরনো ময়লা ভরানো প্যান্ট ও শার্ট, কাঁধে একটা ছেঁড়া পুরনো ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা দেখে মনে হচ্ছে খ্যাত থেকে কামলা উঠে এসছে। যাই হোক, আমি কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বড় একটা নিঃশ্বাস ফেলে চারদিকে একবার করে চোখ বুলিয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ করেই কিসের সাথে যেন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠতেই একটা মেয়ে বলতে লাগলো, আরে ভাই, আপনার লাগেনি তো? আসলে আমি সরি, দেখতে পাইনি। মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে। আরে, এই মেয়েটাকে তো কালকে আমি বাঁচিয়েছি, কিন্তু এখানে কি করতেছে? আমাকে চুপ থাকতে দেখে মেয়েটা আবার বলতে লাগলো, কি হলো ভাইয়া, উত্তর দিচ্ছেন না কেন? না মানে না মানে লাগেনি। আর আপনার লাগেনি তো? না, লাগেনি। আচ্ছা, অনার্স তৃতীয় বর্ষের রুমটা কোন দিকে বলতে পারেন? আমার সাথে আসুন। আমি মেয়েটার সাথে গেলাম। মেয়েটা আমাকে অনার্স তৃতীয় বর্ষের রুম দেখিয়ে দিয়ে দ্বিতীয় বর্ষের রুমে গেল। আমি ক্লাসরুমে প্রবেশ করে ফার্স্ট বেঞ্চটাতে বসলাম। লক্ষ্য করলাম ক্লাসের সবাই আমার দিকে কেমন যেন আর চোখে তাকাচ্ছে। আমি সেদিকে লক্ষ্য না দিয়ে নিজের মতো বসে আছি। কিছুক্ষণ পর একটা ছেলে ক্লাসরুমে প্রবেশ করলো। ছেলেটাকে দেখতেই আমার শরীরটা কেমন যেন উৎফুল্লভাবে কেঁপে উঠলো। 4 বছর আগে এই মুখটা দেখেছিলাম। 4 বছর আগে এই মুখটাই আমাকে অনেক অনুপ্রেরণার শক্তি ও সাহায্য করতো, অনেক ভালোবাসতো। আজ কতদিন পর সেই চিরচেনা মুখটাকে আমি দেখলাম। মুখটার কারণ নয়, মুখটা হলো আমার প্রিয় বন্ধু মামুনের। মামুন আমার কাছে এসে বলল, এক্সকিউজ মি, একটু সরে বসেন। আমি একটু সরে গেলে মামুন আমার কাছে বসলো আর হাসি ভাঙা মুখটা নিয়ে আমাকে বলল, হাই, আমি মামুন, তুমি? আমি নাইম আহমেদ নয়ন। আমি নয়ন কথাটা বলাতে এক নিমিষেই মামুনের উজ্জ্বল হাসি মুখটা কালো হয়ে গেল। চোখ দুটো অশ্রু ভরায় টলবল করতে লাগলো। মনে হয় এখনই বৃষ্টিপাত হবে। মামুনের এরকম অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। তবুও কষ্টগুলো চেপে রেখে মামুনকে বললাম, কি হলো মিস্টার মামুন, কই হারিয়ে গেলেন? কই না তো। ওহ, আমরা দুজনে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর স্যার এসে আমার পরিচয় নিয়ে ক্লাস শুরু করতে লাগলো। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে এসে কলেজের মাঠ দিয়ে হাঁটতেছি। হঠাৎ আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর স্যার এসে আমার পরিচয় নিয়ে ক্লাস শুরু করতে লাগলো। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে এসে কলেজের মাঠ দিয়ে হাঁটতেছি। হঠাৎ করেই পেছন থেকে কে যেন ডাক দিল। পেছনে তাকিয়ে দেখি মামুন। আমি একটু দাঁড়িয়ে পড়লাম। মামুন আমার কাছে এসে বলল, নাইম, তোমার বাসায় কোথায়? আমার বাসা অনেক দূরে, আমি কলেজের মেসে থাকি। ও, তোমাকে দেখতে আমার এক বন্ধুর মতো লাগে। তাই নাকি? তো আমাকে কি আপনার বন্ধু করা যায় না? কেন না, অবশ্যই। ওকে, বাই, কালকে কথা হবে। এই বলে আমি মেসে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া সেরে ফোন রাত 9টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে প্রিন্স প্রতিদিন তার লোকদের মৃত্যুর খবর শুনে টেনশনে পড়ে যায়। সে তার সমস্ত লোকদেরকে একত্র করে তার অজানা শত্রুকে বের করার পদক্ষেপ নেওয়ার জন্য। সে তার সমস্ত লোকদের বলেছে, আগামী 72 ঘন্টার মধ্যে ওই অজানা শত্রুর সম্পর্কে আমি সব ডিটেলস চাই। প্রিন্সের কথায় তার লোকেরা তন্ন তন্ন করে বাংলাদেশের সমস্ত অলিগলিতে করে খুঁজে চলেছে অজানা শত্রুটার সব ডিটেলস সহ তাকেও। রাত 9টায় ফোনের অ্যালার্মের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মেসের বাইরের রাস্তার মোড়ের দোকানে 1 কাপ চা খেয়ে 1 প্যাকেট সিগারেট নিলাম। এরপর রাস্তা দিয়ে হেঁটে চলেছি কলেজের দিকে। মেস থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 2 মিনিট লাগবে। আমি হেঁটে হেঁটে কলেজের গেট দিয়ে দেখি গেটটা খোলা। গেটের কাছে যে দারোয়ান ছিল সে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি পা টিপে টিপে আস্তে করে কলেজের ভিতরে ঢুকলাম। কলেজের ভিতর ঢুকে দেখি একটা রুমে আলো জ্বলছে। আমি ধীরে ধীরে ওই রুমটার কাছে গিয়ে দরজার আড়ালে লুকিয়ে গেলাম। দেখলাম 10-12টা লোক মিলে বসে হিরোইন নিচ্ছে আর কি যেন বিষয়ে কথা বলছে। ওদের মধ্যে থেকে একটা লোককে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। আরে, এ তো লাবু প্রিন্সের লোক। এরা কি কথা বলাবলি করছে আমাকে তো শুনতেই হবে। সাকিব নামে একটা ছেলে লাবুকে বলতে লাগলো, লাবু ভাই, শুনেছি দেশে নাকি নতুন এক কিং এসেছে, সে নাকি প্রতিদিন আমাদের লোকদের মেরেই চলেছে। ঠিকই শুনেছিস, কিন্তু ওই কিং প্রিন্স ভাইয়ের হাত থেকে আর বেশি দিন বাঁচতে পারবে। ভাই ঠিকই বলেছেন, এই নতুন কিং এর মরার সময় এসে গেছে। আমি ওদের এসব কথা শুনতেছি ও মুসকি মুসকি হাসতেছি আর মনে মনে বলতেছি, আমার মরার সময় নয়, বরং প্রিন্সের আর তোর লোকদের মরার সময় এসে গেছে। আমি আর ওখানে না থেকে মেসে এসে শুয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কালকের মতো ঢিলা ঢালা প্যান্ট শার্ট, মোটা ফ্রেমের চশমা আর পুরাতন একটা ব্যাগ নিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ক্লাসের দিকে যেতে লাগলাম। তখনই পেছন থেকে মেলি কণ্ঠে কে যেন মিস্টার কামলা বলে ডাক দিল। আমি ডাকটা শুনে বেশ চমকে গেলাম। তাহলে কি কলেজের সবাই আমাকে চিনে ফেলেছে? না, আমাকে তো কেউই চিনতে পারবে না। আমাকে চুপচাপ থেকে পেছন থেকে আবার বলে উঠলো, ওই মিস্টার কামলা। আমি পিছনে করে মেয়েটিকে দেখতেই চমকে যাই। এই মেয়েটা তো হলো তাসনিয়া। ও কি তাহলে আমাকে চিনে ফেলেছে?
আমি আমার মনটাকে বোঝালাম যে আমাকে কেউই চিনতে পারবে না, কেননা আগের চেয়ে আমার চেহারা অনেকটাই বদলে গেছে। ধরনটা আগের মতো হলেও কেউ চিনতেই পারবে না। আমি তাসনিয়াকে উদ্দেশ্য করে বললাম, জি আপু, আমাকে বলছেন? তোকেই ডাকতেছি। এখানে তুই ছাড়া কি কামলা টাইপের কেউ আছে নাকি? আচ্ছা, তুই কি কলেজে নতুন? জি আপু, আমি নতুন, কালকে এই কলেজে ভর্তি হয়েছি। ও, তুই কি আমাকে চিনিস? আমি কে? জি না। আমি হলাম এই বিভাগের উচ্চ ও সবচেয়ে টপ বিজনেসম্যান রফিক আজাদের মেয়ে। কলেজের সবাই আমাকে সম্মান দিয়ে চলে, সবাই আমার কথা মতো চলে। আজ থেকে তুইও আমাকে সম্মান দিবি আর আমার কথা মতো চলবি। জি আপু। এখন যা, যখন দরকার হবে তখন আমি তোকে ডাকবো। এই বলে যখনই আমি চলে যাবো তখনই ঠাস ঠাস করে তাসনিয়া আমার গালে কষে কয়েকটা থাপ্পড় মারলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে বললাম, আপু, আমাকে মারলেন কেন? তোকে মারবো না তো আদর করব। যখন আমার এখান থেকে চলে যাবি তখন সালাম দিতে হবে, এইটুকু কি জানিস না তুই? এখন আমাকে সালাম দিয়ে এখান থেকে চলে যা। আমি মাথা নিচু করে তাসনিয়াকে সালাম দিয়ে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসের দিকে যাচ্ছি, মুসকে মুসকে হাসছি আর মনে মনে বলছি, মিস তাসনিয়া, আমাকে যদি চিনতি তবে এরকম থপ্পড় মারা তো দূরের কথা, আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস পেতি না। আমি ক্লাসরুমে গিয়ে দেখি মামুন প্রথম সিটে বসে আছে। আমি যাওয়াতে মামুন একটু সরে বসলো। আমি সিটে বসে মামুনকে বললাম, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আমরা কথা বলতেছি তখনই একটা মেয়ের দল ক্লাসে প্রবেশ করলো। তাদের মধ্যে তাসনিয়াও ছিল। তাসনিয়া আমাকে ক্লাসে দেখে অবাক হয়ে বলল, আহারে মিস্টার কামলা, আপনি কাছে? তাসনিয়া আমাকে মিস্টার কামলা বলাতে মামুন বাদ দিয়ে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠলো। আমি মাথা নিচু করে বললাম, জি আপু, আমি এই ক্লাসে নতুন ভর্তি হয়েছি। ও ভালো, ভালো করে পড়াশোনা করবেন কেমন? মামুন সাহেবের আগের বন্ধু মিস্টার কামলা। তাসনিয়া এই কথা বলাতে মামুন রেগে গিয়ে তাসনিয়াকে বলল, তাসনিয়া, নয়নের নামে বাজে কথা বলবে না। কোল ডাউন মামুন সাহেব। সরি মিস্টার কামলা, মামুন সাহেবের প্রিয় বন্ধু নয়নের মতো আবার কাউকে খুন করো না। সে কিন্তু তোমার মতোই কামলা ও হাবাগোবা ছিল। তার ওই হাবাগোবার মধ্যে যে একটি খুনি লুকিয়ে থাকবে সেটা কখনো ভাবিনি। সে আমার বান্ধবী রিয়াকে তার বাসায় কিডন্যাপ করে নিয়ে গিয়ে দর্শন করে খুন করে দিয়েছে। পরবর্তীতে তার ফাঁসিও হয়ে গেছে। তোমার মধ্যে যদি এমন কোনো খারাপ মতলব থাকে তাহলে এখান থেকে চলে যাও, না হলে তোমারও ফাঁসি হয়ে যেতে পারে, বুঝলে? তাসনিয়ার কথার অনেক উত্তর আমার কাছে আছে, তবুও তাকে উত্তরগুলো না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলতেছি, চাইলে তোমার কথার উত্তর এখানে দিতে পারি, কিন্তু না, এই উত্তরটা দেওয়ার আগে আসল খুনিকে সেটা বের করতে হবে। তাসনিয়ার কথায় মামুন কিছু না বলে ছলছল চোখে ছিটে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মতো অসহায় মনে পৃথিবীতে আর কেউ নেই। এদের মধ্যে স্যার ক্লাসে আসলো আর তাসনিয়া গিয়ে তার সিটে বসলো। স্যার এসে ক্লাস করাতে লাগলো। সব ক্লাস শেষ করে বাইরে বের হয়ে মেসের দিকে যাচ্ছি, তখনই আমার চোখ আটকে গেল তাসনিয়ার আর লাবুর দিকে। আমি দেখতেছি তাসনিয়া আর লাবু কি নিয়ে যেন কথা কাটাকাটি করছে। একসময় তাসনিয়া লাবুর গালে কষে একটা থাপড় মেরে বসে আর লাবুর আগে ফুসতে ফুসতে ওখান থেকে চলে যায়। আমি আর ওদিকে লক্ষ্য না দিয়ে মেসে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাত 10টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 10টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মেসের বাইরে আম গাছের নিচে বসে সিগারেটের ধোয়া মুক্ত বাতাসে উড়াচ্ছি আর 4 বছর আগের কথাগুলো ভাবছি। হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠে চিৎকারের শব্দ এসে আমার কানে পড়লো। প্রথমবার কোনো কেয়ার করলাম না, পরের বার যখন চিৎকার শুনতে পারলাম তখন আর নিজেকে আটকাতে পারলাম না। মনে হচ্ছে হয়তো কেউ বিপদে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি আমার মেস রুমে গিয়ে রাইফেল আর আমার ভূতের মাছটা নিয়ে বেরিয়ে পড়লাম চিৎকারটা অনুসরণ করে। চিৎকারটা কলেজের ভিতর থেকে আসছে, তাই আমি কলেজের দিকে গেলাম। কলেজের গেটে গিয়ে দেখি দারোয়ান সেখানে নেই আর গেটটা খোলা। আমি মাস্কটা পরে রাইফেলটা হাতে নিয়ে কলেজের ভিতরে গিয়ে দেখি গতকালের রুমটাতে আলো জ্বলছে আর ওই রুমটা থেকেই চিৎকারটা আসতেছে। আমি দ্রুতগতিতে রুমটার কাছে গিয়ে রুমটাতে আলো জ্বলছে আর ওই রুমটা থেকেই চিৎকারটা আসতেছে। আমি দ্রুতগতিতে রুমটার কাছে গিয়ে শুনতে পেলাম লাবু তাসনিয়াকে বলতেছে, ওই শালি 4 বছর আগে তোর বান্ধবী রিয়াকে যেমনভাবে দর্শন করে মেরে ফেলেছি, আজ তোকেও ঠিকই ওই রকমভাবে মারবো। তার মানে সেদিন তুই রিয়াকে মেরে ফেলেছিস? আমি মেরে ফেলেছি। সেদিন তুই রিয়াকে মেরেছিস আর আমি নয়নকে দোষারোপ করেছি। ছি ছি ছি, আমি যে অনেক বড় ভুল করেছি। এসব সিসি মরার পরে করিস। এই বলে লাবু তাসনিয়ার উপর ঝাঁপিয়ে পড়ো, তখনই কেউ একজন লাবুর নাক বরাবর দিল একটা ঘুষি। লাবু ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়ে গেল আর রুমটাতে থাকা লাবুর ছেলেপেলেরা আমার দিকে এগিয়ে আসলে আমি ঠাস ঠাস করে গুলি করে ওদের মাটিতে শুয়ে দিলাম। এরপর লাবুর দিকে এগিয়ে যেতে লাগলাম। লাবু আমাকে বলতে লাগলো, প্লিজ আমাকে মারবেন না, আমি আপনার তো কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করিসনি? হ্যাঁ, তুই আমার অনেক বড় একটা ক্ষতি করেছিস।
এই বলে লাবুকেও গুলি করে মেরে ফেললাম। এরপর পেছনে তাকিয়ে দেখি তাসনিয়া দাঁড়িয়ে ভয়ে কান্না করতেছে। আমি তাসনিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আর কোনো ভয় নেই, চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। আর আপনি কে? আমি KN। এই কথা বলা মাত্রই তাসনিয়ার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তাসনিয়ার এরকম অবস্থা দেখে আমার হাসি পেতে লাগলো। কোনো মতো হাসিটা চেপে রেখে ওকে বললাম, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বলে আমি মেসে গিয়ে লিটনকে ফোন করে লাবুর লাশটিতে আমার টাইটেল দিয়ে কলেজের মাঝের একটা গাছে লটকাতে বললাম। এরপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। অন্যদিকে তাসনিয়া নিজের বাসায় গিয়ে রুমের মধ্যে শুয়ে 4 বছর আগে নিজের করা ভুলগুলোর আত্মসমালোচনা করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। বিনা কারণে সে একজন নিরপরাধ লোকের উপর অনেক অত্যাচার করে, হয়তো তার ভুলের কোনো ক্ষমা নেই, তবুও সে নিজের দোষগুলো আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টায় আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠতেই শুনতে পেলাম বাইরে কিসের যেন কোলাহল হচ্ছে। বাইরে গিয়ে দেখি মেজার কয়েকজন ছেলেপেলে একত্রিত হয়ে কি নিয়ে যেন কথা বলতেছে। আমি জানি কি নিয়ে কথা হচ্ছে, তবুও না জানা ভান করে ওখানে থাকা ছেলেগুলোর মধ্যে জীবন নামে একটা ছেলেকে বলতে লাগলাম, কি হয়েছে জীবন ভাই, এত সকালে উঠে চিল্লাচিল্লি করতেছেন কেন? আমি ওই কথা বলাতে ওখানে থাকা সবাই আমার দিকে তাকালো আর জীবন বলতে লাগলো, নয়ন, প্রিন্সেস ভাই লাবুকে কারা যেন মেরে কলেজের মাঝখানে বড় গাছটা আটকে রেখে দিয়েছে, আর তার শরীরে আন্ডারওয়ার্ল্ডের কিং KN টাইটেলের সদস্য মনে করে রেখেছে। ও, লাশটাকে মাটিতে রেখেছে নাকি এখন উপরেই আছে? মাটিতে এখনো নামায়নি, প্রিন্স আসবে তারপর নামাবে। এই কথা শোনা মাত্রই আমার বুকটা উৎফুল্লভাবে কেঁপে উঠল, কারণ প্রিন্সের সাথে আমার অনেক বোঝাপড়া আছে। প্রিন্স কি কলেজের মাঠে আসবে? প্রিন্স আজকে আসবে। ও, এই বলে আমি কলেজের দিকে রওনা দিলাম। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অন্য নম্বর থেকে ফোন এসছে। প্রথমবার রিসিভ করলাম না, পরের বার যখন ফোন দিল তখন রিসিভ করতেই ওদিক থেকে মেয়েলি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনলাম না তো। আমাকে তুমি চিনবে না? তো ফোন দিলেন যে? আমি তো তোমাকে চিনি, তাই ফোন দিয়েছি। ভালো করেছেন। এখন কিছু বলবেন নাকি ফোনটা রেখে দেবো? আরে দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়েই তো আছে। ফাজলাম করছেন? আপনি কে যে আপনার সাথে ফাজলামি করবো? কিছু বললে বলেন। আপনার কি জিএফ আছে? না, নেই। তো আমার জিএফ দিয়ে আপনি কি করবেন? ও ইয়েস, আমি সাকসেস। মানে কি বলতে চাইছেন? মানে আমি তোমাকে ভালোবাসি। আপনাকে পাগলা কুত্তায় কামড় দিয়েছে নাকি? হ্যাঁ, আমাকে চেনেন? চিনি। আই লাভ ইউ কেন নয়ন। এই বলে ফোনটা কেটে দিল। আমি ওখানে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লাম। কে এই মেয়ে? আমার নাম্বার আর পরিচয়, আসল পরিচয় জানলো। মেয়েটা আমার শত্রুপক্ষ নাকি সত্যি পরিচিত কেউ। আমি ভাবতেছি, তখনই পেছন থেকে কেউ বলতে লাগলো, কেমন আছেন? পিছনে তাকিয়ে দেখি কালকে কলেজে যে মেয়েটার সাথে ধাক্কা লেগেছিল সেই মেয়েটি। আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? নাইম আহমেদ নয়ন। আপনার নাম? লেখিকা বন্যা চৌধুরী। ও, আপনি লেখালেখি করেন? টুকটাক লিখি। কই যাবেন এখন? কলেজের ভিতরে নাকি লাশ পাওয়া গেছে, সেখানে যাচ্ছি। ও, আমি ওখানে যাচ্ছি, চলেন যাওয়া যাক। চলেন। আমরা কলেজের গেট দিয়ে দেখি অনেক লোকের ভিড়। ভিড় হওয়ারই কথা, কারণ লাবু কোনো সাধারণ ব্যক্তি নয়, আর তার কুকর্মেরও কোনো হিসাব নেই। সবাই বলাবলি করতেছে ধন্যবাদ কেন লাবুর মতো নিকৃষ্ট জানোয়ারকে মেরে ফেলার জন্য, আর সবাই লাবুর দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করতেছে। আমরা যেই কলেজের ভিতরে যাব অমনি 20 থেকে 30টা গাড়ি কলেজের মধ্যে রাস্তা দিয়ে এসে কলেজের ভিতর প্রবেশ করতেছে। আর কিছু কিছু লোকরা গাড়িগুলোর সামনে থাকা লোকগুলোকে সরিয়ে দিচ্ছে, কারণ গাড়িগুলো আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্সের। গাড়িগুলো কলেজের ভিতর প্রবেশ করে থেমে গেল, আর গাড়িগুলো থেকে বন্দুক হাতে নিয়ে প্রিন্সের লোকেরা বেরিয়ে আসলো। তারা চারদিকে বন্দুক হাতে নিয়ে ঘিরে দিল। কিছুক্ষণ পর মাঝের একটা গাড়ি থেকে দুটি লোক বেরিয়ে আসলো। একটি হলো প্রিন্স আর অপরটি হলো প্রিন্সের ছেলে বাদশাহ। প্রিন্স আর বাদশাহ আলতো আলতো পায়ে হাঁটতে হাঁটতে লাবুকে লটকে রাখা গাছটার কাছে গেল। তখনই কয়েকটা লোক গাছ থেকে লাবুর লাশটা নিচে নামিয়ে সাদা কাপড়ে আবদ্ধ করলো। প্রিন্স হাঁটু গেড়ে বসে লাবুর লাশটিকে একজন দেখে দাঁড়িয়ে পড়ল আর উচ্চস্বরে হুঙ্কার ছেড়ে বলতে লাগলো, কিন, আমি জানি তুই এইখানে আছিস। শুনে রাখ, আমার ভাইকে মারার পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। তোকে মেরে টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের খাওয়াবো। তুই বেশি বেশি উড়ছিস, তোর ডানা নয়, তোর মুন্ডু কাটবো। এই বলে প্রিন্স ও তার দলবল লাবুর লাশটিকে ঠিক চলে গেল। এদিকে আমি মুসকে মুসকে হাসতেছি। আমি হাসতেছি, অপরদিকে বন্যা আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমার চোখ সেটা ফাঁকি দিতে পারেনি। আমি বললাম, কি হলো, আমার দিকে এমনভাবে তাকিয়েছেন কেন? কিছু না। এই বলে বন্যা একটা মুসকে হাসি দিয়ে চলে যেতে লাগলো। কিন্তু একটা বিষয় আমার কাছে কেমন যেন লাগছে। বন্যার কণ্ঠ আর সকালে আন্ডার নাম্বারের মেয়েটার কণ্ঠ প্রায় একই রকম।
তাহলে কি সকালের মেয়েটা বন্যা? কিন্তু বন্যা আমার নাম্বার কোথায় পাবে? এগুলো আর না ভেবে মেসের দিকে যেতে লাগলাম, তখনই আমার চোখ আটকে গেল একটা মেয়েকে দেখে। মেয়েটাকে দেখতেই সারা শরীর কেঁপে উঠলো। বুকের ভিতরে একটা অজানা ব্যথা কাজ করতেছে। চোখ দুটো থেকে নিজের অজান্তেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটার অন্য কেউ নয়, মেয়েটা হলো আমার কলিজার ছোট বোন নীলা। আমি চোখের অশ্রুগুলো মুছে ধীরে ধীরে ধীর পায়ে নীলার দিকে যেতে লাগলাম। এক সময় নীলার খুব নিকটে যেতে এই চোখ পড়লো নীলার পাশে থাকা মামুন আর তাসনিয়ার উপর। তাসনিয়া মামুনের কাছে কিসের জন্য যেন ক্ষমা চাচ্ছে, আর মামুন তাসনিয়াকে অনেক গালিগালাজ করতেছে। আর মামুনদের কাছে গিয়ে মামুনকে উদ্দেশ্য করে বললাম, যে নিজের ভুল স্বীকার করে নিজেই ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। মামুন আমার দিকে রহস্যময়ভাবে এক নজর তাকিয়ে তাসনিয়াকে বলল, আমি তো ক্ষমা করে দিয়েছি, নয়ন কি তোমাকে ক্ষমা করবে? আমি তো মনে মনে নয়নের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, সে কি আমাকে ক্ষমা করবে? তাসনিয়ার কথাটা শুনে আমি রহস্যময়ভাবে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, হয়তো নয়ন আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি আপনার ভুল স্বীকার করেছেন, সেটাই অনেক। এই বলে মামুন আর নীলার দিকে তাকিয়ে চলে যেতে লাগলাম। পেছন থেকে মামুন বলল, নাইম শোনো। বলেন। নাইম, কালকের পরের দিন রোজ শুক্রবার আমার স্ত্রী নীলার জন্মদিন, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। এই কথা শোনা মাত্রই আমি অবাক। মামুন নীলাকে বিয়ে করেছে? কিন্তু কেন? তার তো জিএফ ছিল। এসব ভাবছি তখনই মামুন আমার ভাবনাকে তুচ্ছ করে বলতে লাগলো, কি হলো নাইম, কিছু বলছো না যে? ও অবশ্যই আসবো আসবো। এই বলে মেসে গিয়ে খাওয়া দাওয়া করে বসে নীলার কথা ভাবছি। নীলা যেহেতু আছে তাহলে তার সাথে আমার মাও আছে, এসব ভেবে মনটা খুশি হলো। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকে দেখি লিটন ফোন দিয়েছে। রিসিভ করতে লিটন বলল, ভাই, সমুদ্র সৈকতের পাশে থাকা আমাদের বড় কয়েকটা বিল্ডিং প্রিন্সের লোকেরা বুম মেরে উড়িয়ে দিয়েছে, আর আমাদের কয়েকজন গুপ্ত লোককে ধরে নিয়ে গেছে। লিটন, প্রিন্সের মরার সময় এসে গেছে, এখন ওকে একটু উঠতে দাও। কিন্তু ভাই, গুপ্ত লোকেরা যদি আমাদের মেন আস্তানার কথা প্রিন্সের লোকদেরকে বলে দেয়? বলে দিবে। দেখ, সমস্যা কোথায়? তুমি জায়গা পরিবর্তন করো আর প্রিন্সের উপর আমাদের বড় বড় গুপ্তচরদের নজর রাখতে বলো। ঠিক আছে ভাই। ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। হঠাৎ করে আমার রুমের দরজায় কেউ নাড়া দিল। আমি বিছানা থেকে উঠে দাঁড়াতে এই দরজাটা খুলতেই অবাক, কারণ আমার সামনে মামুন দাঁড়িয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আরে মামুন ভাই, আপনি এখানে? ভাই নয়, শুধু মামুন বল শালা। আরে ভাই, আপনি এসব কি বলছেন? আর ন্যাকামো করতে হবে না। তুই সবার চোখ ফাঁকি দিলেও আমার চোখ কখনো ফাঁকি দিতে পারবি না। তুই যেদিন প্রথম কলেজে আসলি সেদিন আমি তোকে চিনতে পেরেছি। আমি মামুনকে জড়িয়ে ধরে কয়েক ফোঁটা চোখের অশ্রু ফেলে বললাম, সত্যি তোর মতো বন্ধু বা ভাগ্যের ব্যাপার। আচ্ছা নয়ন, তুই কিভাবে ফাঁসির মুখে ফাঁকি দিয়ে বাইরে আসলি, আর এতদিন কোথায় ছিলি? মামুন, তোর এই প্রশ্নগুলোর উত্তর আপাতত অজানা থাক, আস্তে আস্তে সবকিছু জানতে পারবি। নয়ন, নীলা তোর জন্য অনেক কান্না করে, চল নীলার কাছে যাবি। না মামুন, আমার এখন অনেক কাজ বাকি আছে। আমি চাই না আমার মতো আরো কোনো নিরীহ পরিবার বিচ্ছিন্ন হোক। আমি প্রিন্সকে বেড়ে এই দেশে শান্তি আনবো। কিন্তু নয়ন, প্রিন্স তো অনেক শক্তিশালী, তুই কিভাবে ওকে মারবি? মামুনের কথায় আমি একটা পৈশাচিক হাসি দিয়ে বলতে লাগলাম, তোর এই প্রশ্নগুলো উত্তর না হয় অজানা রহস্য হয়ে থাক। হ্যাঁ, আর শোন, নীলাকে আমার ব্যাপারে এখন কিছুই বলবি না। ওর জন্মদিনে ওকে একেবারে চমকে দেবো। ঠিক আছে। তোর সাথে আমার কিছু বোঝাপড়া আছে, নীলার জন্মদিনে সেই বোঝাপড়া করবো। এখন যা। আমার কথাটা শুনে মামুন একটা মুচকি হাসি দিয়ে চলে যেতে লাগলো। মামুনও তো বোঝাপড়ার ব্যাপারটা বুঝতে পেরেছে। মামুন চলে গেল। আমিও মেসের বাইরে বের হয়ে রাস্তার মোড়ে একটা চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি। হঠাৎ করে দোকানের ভিতর নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, সাথে ম্যাচিং চুড়ি পরে একটা মেয়ে প্রবেশ করলো। মেয়েটা দেখতেই আমার বুকের ভিতর উৎফুল্লভাবে কেঁপে উঠলো। মেয়েটাকে আমি চিনি, এর আগেও আমাদের দেখা হয়েছিল, কিন্তু আগের দেখা আর এখনকার দেখার মধ্যে একটা গভীরতা আছে। আগে মেয়েটাকে তেমন ভাবে দেখিনি, কিন্তু আজকে মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার অবস্থা একেবারে ক্র্যাশ খাওয়ার মতো। মেয়েটার কেউই নয়, সে হলো বন্যা। কিন্তু এ আমি কি দেখছি? বন্যা তো আমার দিকে আসতেছে। বন্যা আমার কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? কই কিছু না তো। আর আপনি এখানে? বন্যা একটু মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, সামনে আমার আন্টির বাসা, এদিকে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়লো আপনার দিকে, তাই একটু খোঁজ নিতে আসলাম। বন্যা কথা বলতেছে আর আমি তার দিকে অবলোক দৃষ্টি তাকিয়ে আছি। তার হাসিটা আমার কাছে পূর্ণিমা চাঁদের মতো লাগতেছে। আমি হয়তো তার ওই মুচকি হাসিটার মায়ায় পড়ে গেছি। মনে হচ্ছে আমি তার ওই মায়াবিময় মুচকি হাসিটার গভীরতার গভীর তলায় হারিয়ে যাই। আমি বন্যার দিকে তাকিয়ে এসব ভাবতেছি। আমার ভাবনাধারায় ব্যাঘাত ঘটিয়ে সে বলতে লাগলো, ওই হ্যালো মিস্টার নাইম, কে এত ভাবতেছেন?
কই কিছু না তো। ওকে বাই, কালকে কলেজে দেখা হচ্ছে। বাই, ভালো থাকবেন। হুম। এই বলে বন্যা চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। বন্যা আমার চোখের আড়াল হতেই আমি দাঁড়িয়ে দোকানের ভাড়াটা মিটিয়ে মেসে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে দিলাম একটা ঘুম, লম্বা ঘুম। হঠাৎই ফোনের রিংটোনে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে স্ক্রিন তাকিয়ে দেখি সকালের সেই আন্ন নম্বরে মেয়েটি ফোন দিয়েছে। প্রথমবার ইচ্ছে করে ফোনটা কেটে দিলাম, পরের বার রিসিভ করেই বলতে লাগলাম, সমস্যা কি আপনার? আমাকে বারবার ফোন দিচ্ছেন কেন? রাগ দেখাচ্ছ কেন? একটা কথা বলছি, ভালোভাবে শুনুন। জি, কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমি লিক পার্কের সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এখানে আসো। আমি যাব? পাগল হয়েছে নাকি? হ্যাঁ, না আমি যেতে পারবো না। আর আপনি কে যে আপনার কথায় আমি সেখানে যাব? আমি তোমার কে পার্কে এখানে আসলেই বুঝতে পারবে। আমি অপেক্ষায় আছি, আশা করি এখানে আসবে। এই বলে মেয়েটা ফোন কেটে দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে মেসের বাইরে বের হয়ে একটা রিক্সা ডেকে পার্কের সামনে এসে রিক্সার ভাড়াটা মিটিয়ে আশেপাশের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফোনটা বের করে যে মেয়েটিকে ফোন করব অমনি পেছন থেকে কেউ আমার ঘাড়ে হাত রাখলো। আমি কিছুটা চমকে পিছনে তাকিয়ে দেখি বোরকা পরা একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা হিজাব করায় তার মুখটা দেখা যাচ্ছে না। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কে আপনি? তুমি অন্ধ নাকি? কে? কেন? আমি অন্ধতে যাবো কেন? এই যে তোমার সামনে একটা জ্যান্ত মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তবুও তুমি বলছো কে আপনি? আমি সেটা বলতে চাইনি, আসলে আপনার পরিচয়টা জানতে চেয়েছি। ও, সে কথা তুমি একটু ক্লিয়ার ভাবে বলতে পারতে। শোনো, আপাতত আমার পরিচয়টা এখন তোমাকে দিতে আমি পারবো না, তাই আমার পরিচয় জেনে কোনো লাভ নেই। আপনার পরিচয় আমার না জানলেও চলবে, তো আমাকে এখানে ডেকে আনার কারণটা কি? আপনাকে ভালোবাসি বলেই তো এখানে ডেকে এনেছি। ভালোবাসেন? আপনি আমাকে চেনেন আমি কে? চিনি। আপনি কেন? এখন হয়তো জিজ্ঞেস করবেন আমি কিভাবে জানলাম, কিন্তু আমি কোনো উত্তর আপাতত দিব না। এখন চলেন ফুচকার দোকানে ফুচকা খাবো। মেয়েটার কণ্ঠটা আমার কাছে যেন খুব পরিচিত মনে হচ্ছে এই কণ্ঠটা আগেও অনেকবার শুনেছি, কিন্তু মনে করতে পারতেছি না কার কণ্ঠ। আমি এসবের মধ্যে একটা ধ্যানে পড়ে আছি। আমাকে চুপ থাকা দেখে মেয়েটা বলে উঠল, কি হলো? চুপ করে এত কি ভাবছেন? মেয়েটার কথা আমার ধ্যানের ব্যাঘাত ঘটলো। মেয়েটা এখন ফুচকা খাবে, এই সুযোগে মেয়েটাকে চিনে ফেলবো মেয়েটাকে। চলেন। এই বলে আমরা হাঁটতে লাগলাম। হঠাৎ করে কে যেন আমাকে গুলি করলো। গুলিটা আমাকে না লেগে আবার হাত ছোঁয়া ছোঁয়া ফাঁকায় বেরিয়ে গিয়ে একটা ছোট ছেলের বুক ভেদ করলো। সামনে তাকিয়ে দেখি কয়েকটা কালো পোশাকধারী লোক। তাই আমি মেয়েটার হাত ধরে সামনে বামে থাকা একটা দেয়ালে আড়ালে রেখে আমি ভূতের মাস্কটা পরে আমার বন্দুকটা বের করে উড়োধরে গুলি করতে লাগলাম। আমার গুলি করা দেখে প্রতিপক্ষ ভয়ে লেজ গুটি পালিয়ে যায়। আমি তাড়াতাড়ি করে ছোট ছেলেটার কাছে গিয়ে দেখি ছেলেটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। নাকে হাত দিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ। ছেলেটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ইতিমধ্যে ছেলেটির মা বাবা সহ অনেক লোক আমাদের চারদিকে জড়ো হয়েছে। ছেলেটির বাবা ও মা গভীর কাঁটায় মগ্ন হয়ে পড়ে আমি এবং মেয়েটি তাদের সান্ত্বনা দিয়ে চলেছি। কিছুক্ষণের মধ্যে ছোট ছেলে পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়। আমি মেয়েটির থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। রাত 11টা বেজেছে। অন্ধকার ঘুটঘুটে রাত। চারদিকে ঝিরিঝিরি প্রকাশ, আনাগোনার সাথে কুকুর ও শিয়ালের আত্মচিৎকার। আমি মেসের বাইরে একটা আম গাছের নিচে বসে ছোট ছেলেটার কথা ভাবছি। আমার কারণে আজ নিষ্পাপ ফেরেস্তার মতো একটি বাচ্চার জীবন গেল। এই কথাটা মনে পড়তে নিজের উপর আমার নিজেরই রাগ হচ্ছে। না, আমাকে এরকম ভেঙে বলে চলবে না। কারা আমাকে খুন করতে চায়, যে করেই হোক তাদের বের করতেই হবে। ফেরেস্তার মতো বাচ্চাটার মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে, না হলে তার আত্মা আমাকে কখনোই ক্ষমা করবে না। পরক্ষণেই আমার মনে পড়লো কলেজের কথা। কলেজের ভিতরে তো রাতে প্রিন্সের লোকদের অবৈধ কারবার চলে, কিন্তু লাভকে তো আমি মেরে ফেলেছি কলেজের ভিতর। এখন কি প্রিন্সের লোকরা ওখানে কাজ করবে নাকি জায়গা পরিবর্তন করবে? না, একবার কলেজের ভিতর গিয়েই দেখি। আমি রুমে গিয়ে ভুতুরে মাস্কটা পরে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের দিকে। কলেজের গেটের সামনে গিয়ে দেখি গেট বন্ধ করা। তাহলে হয়তো ওরা জায়গা পরিবর্তন করেছে। না, প্রিন্সের লোকেরা সহজে জায়গা পরিবর্তন করবে না। একবার কলেজের পিছনে জঙ্গলে গিয়ে দেখা যাক। আমি দ্রুতগতিতে পা চালিয়ে কলেজের পিছনে জঙ্গলের ভিতরে গিয়ে আস্তে আস্তে সামনে এগোচ্ছি। যত এগোচ্ছি ততই আমার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। আমি আর একটু সামনে এগোতেই থেমে গেলাম, কারণ সামনের চারদিকে অনেক সিকিউরিটি বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর মাঝে কয়েকটি লোক কালো কয়েকটি বিটকেস তাদের মাঝে পরিবর্তন করতেছে। হয়তো তারা ড্রাগস ক্রয় বিক্রয় করছে। ওরা ওখানে অনেক লোক, তাই আমি ঝামেলা না পাকিয়ে শুধু দেখেই যাচ্ছি। হঠাৎ করে একটা জিনিস আমার চোখে আটকে গেল। কয়েকটি লোক মাটির নিচের সুড়ঙ্গের ভিতর ঢুকতেছে। হয়তো তারা সবাই দিনের বেলা বেশিরভাগই সুড়ঙ্গের ভিতরে থাকে। আমি আর ওখানে না থেকে সোজা মেসে এসে বিছানায় গায়ে এলিয়ে দিলাম।
পরের দিন সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কলেজে গেলাম। গেট দিয়ে কলেজে ঢুকেই চারপাশে একবার চোখ বুলিয়ে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ করে তাসনি আমার সামনে আসতেই আমার বুকটা ধরপড়ে উঠলো। তাহলে কি তাসনি আমাকে চিনে ফেলেছে? ও যদি আমাকে চিনে ফেলে তাহলে সমস্যা হতে পারে, কারণ প্রিন্স ও তার লোকেরা জানে যে আমি ফাঁসির বুক থেকে ফিরে আসা কেন। কোনোভাবেই যদি সবার সামনে আমার আসল পরিচয় আসে তবে পুলিশও আমাকে ধরার জন্য খুঁজবে। আমি এসব ভাবছি, আমার ভাবনাধারায় ইতি ঘটিয়ে তাসনিয়ে বলতে লাগলো, নাইম প্লিজ আমাকে মাফ করে দেবেন। এতদিন আমি আপনাকে অনেকভাবে অপমান করেছি, অনেক খারাপ ইগোতে লাগা কথাও বলেছি। প্লিজ আমাকে মাফ করে দেন। আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক। ক্লাসে চলেন, ক্লাস শুরু হবে হয়তো। চলেন। আমরা ক্লাসে গেলাম। তাসনি ওর সিটে বসলো, আমি মামুনির কাছে গিয়ে বসলাম। ইতিমধ্যে স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলেন। হঠাৎ করেই আমার চোখ বারান্দার জানালার পাশে থাকা একটা মেয়ের দিকে পড়লো। মেয়েটা এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আমার চোখ তার দিকে যেতেই সে নিজের চোখ ফিরিয়ে নিয়ে কিছুটা লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। মেয়েটা অন্য কেউ নয়, সে হলো বন্যা। আমি অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছি, তখনই স্যার উচ্চস্বরে আমাকে বলে উঠলো, এই ছেলে দাঁড়াও। জি স্যার, আমাকে বলছেন? তোমাকে বলছি, তুমি ক্লাসে অমনোযোগী কেন? কই স্যার, কই অমনোযোগী? আমি তো ক্লাসে মন দিয়েছি। মিথ্যে বলছো কেন? তুমি জানালার দিকে কি দেখছিলে? না স্যার, কিছু না, এমডি। যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তুমি এভাবেই দাঁড়িয়ে থাকবে। আমি কিছু না বলতে চেয়েও বললাম না, কারণ বলে কোনো লাভ নেই, উল্টো কেসটা আরো জটিল হয়ে উঠবে। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বের হতে মামুন আমাকে কলেজের একটা নীরব স্থানে টেনে নিয়ে গিয়ে বলল, নয়ন, তুই কি জানিস বন্যা তোকে কত ভালোবাসে? তুই কি তাকে ভালোবাসিস? এই কথা শোনা মাত্রই আমার বুকের চিনচিনে ব্যথা আমি অনুভব করতে লাগলাম। এই ব্যথা কোনো রোগের নয়, এই ব্যথা হলো ভালোবাসার ব্যথা। মামুন আমাকে চুপ থাকতে দিয়ে বলল, নয়ন, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? মামুন, ভালোবাসা নামক সম্পর্কে আমি এখন জড়াতে চাই না। আমার কিছু কাজ আছে, সেগুলো করে তারপর ভালোবাসা নিয়ে ভাববো। ওকে, বাই। বাই। তবে সন্ধ্যার সময় আমাদের বাসায় দেখা হচ্ছে। এই বলে আমি মেসের দিকে যাচ্ছি। হঠাৎ করে বন্যা আমার কাছে এসে বলতে লাগলো, কি ভাবেন নিজেকে? আমাকে ভালোবাসলে কি এমন হবে? আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই চাই। এসব পাগলামি করা ছেড়ে দিন, আমাকে যেতে হবে। নাইম, যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসি কথাটা বলবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেসের সামনেই দাঁড়িয়ে থাকবো। এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। দেখুন, পাগলামি বাদ দিয়ে বাসা যান। এই বলে আমি মেসে গিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিলাম। সন্ধ্যা 7টায় ফোনের রিংটোনে আমার ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকে দেখে মামুন ফোন দিয়েছে। রিসিভ করতে ওদিক থেকে বলতে লাগলো, কি রে, তাড়াতাড়ি আমাদের বাসায় তুই আসলেই আমরা কেক কাটা শুরু করব। যাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে মেসের বাইরে বের হয়ে দেখি বন্যা দাঁড়িয়ে আছে। তার চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি বন্যাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম মামুনের বাসার দিকে। বন্যা আবার চলে যাওয়ার দিকে করুণ ভাবে তাকিয়ে আছে। আমি মামুনের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতে একটা বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দিল। বৃদ্ধ মহিলাটিকে দেখে আমার চোখের এক কোণে কয়েক ফোঁটা অশ্রু জমা হলো। আমি নিজেকে সামলে নিলাম। ইতিমধ্যেই মামুন আমার কাছে এসে বলতে লাগলো, সামনে চল, কেক কাটতে হবে, নীলা অপেক্ষায় আছে। চল। আমরা ওখানে গেলাম। তখনই মামুন বলে উঠলো, নীলা, তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্মদিনে তোমাকে আমি বেস্ট একটা জিনিস গিফট করব। বলেছিল তো, আমার সে বেস্ট গিফট কই? নীলা, তোমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে তুমি চেনো? না। কে সে? সে হলো তোমার ভাই নয়ন। মামুন এই কথা বলা মাত্রই নীলা এবং আমার মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি তাদের থেকে ছাড়িয়ে নিয়ে নীলাকে বললাম, নীলা, আজকে খুশির দিন, কান্না করার দিন নয়, তুমি কেক কাটো। নীলা কেক কাটলো। আমরা অনেক মজা করলাম। হঠাৎ করে প্রচন্ড বাতাস, বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে লাগলো। তখন আমার মনে পড়লো বন্যার কথা। সে তো মেসের বাইরে দাঁড়িয়ে আছে। না, আমাকে বন্যার কাছে যেতে হবে। আমি মামুনকে বললাম, মামুন, আমাকে এখন মেসে যেতে হবে। নয়ন, তুই পাগল হয়েছিস নাকি? এই প্রচন্ড বৃষ্টির মধ্যে মেসে যাবি? মামুন, আমি যাব, আমাকে যেতেই যে হবে। এই বলে মামুন নীলা এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বৃষ্টির মধ্যে মামুনের বাইক নিয়ে বেরিয়ে পড়লো মেসের দিকে। মেসের সামনে এসে নীলার দিকে চোখ যেতেই এই বলে মামুন নীলা এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বৃষ্টির মধ্যে মামুনের বাইক নিয়ে বেরিয়ে পড়লো মেসের দিকে। মেসের সামনে এসে বন্যার দিকে চোখ যেতে আমি বড় ধরনের একটা ধাক্কা খেলাম, কারণ বন্যা মাটিতে পড়ে আছে। আমি বাইকটা রেখে দৌড়ে বন্যার কাছে গিয়ে দেখি সে অজ্ঞান হয়েছে। আমি বন্যাকে কোলে তুলে নিয়ে আবার রুমে ঢুকে তাকে মেঝেতে রেখে ডাকতে লাগলাম, কিন্তু কিছুতে তার জ্ঞান ফিরছে না। তাই একটা আননোন নম্বরে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতেই ওদিক থেকে বলতে লাগলো,
আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আব্দুর রহিম, তুমি যত তাড়াতাড়ি পারো এই ঠিকানায় তোমার ডক্টরি কিছু জিনিসপত্র নিয়ে আসো, আর সাথে করে মেয়েদের পোশাক। জি ভাই, আসতেছি। তবে মেয়েদের পোশাক মানে কি সমস্যা হয়েছে সেটা বলেন। এরপর আমি আব্দুর রহিমকে সব ঘটনা খুলে বলে ফোনটা কেটে দিয়ে বন্যার দিকে তাকিয়ে বলতে লাগলাম, আরে এই পাগলি, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারতেছিলে। তার চেয়েও বড় বিষয় হলো প্রিন্সের উপর আমার প্রতিশোধ নেওয়া বাকি আছে। এরপর তোমাকে আমি গ্রহণ করতে চেয়েছি, আর আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করা মেয়েটাও যে তুমি, আমি সব কিন্তু ভালোভাবে জানি। আজকে আজকে আমার জন্য বন্যার এই অবস্থা। সে আমাকে কত ভালোবাসে সেটা আমি এখন বুঝতে পারতেছি। আমি মনে করেছিলাম সে হয়তো চলে যাবে, কিন্তু না, মেয়েটা আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবেই শুনবে। এত ভালোবাসে সে আমায়। আমি এসব ভাবছি তখনই আমার দরজায় কেউ নড়া দিল। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখি রহিম এসছে। সে এসে বন্যাকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু জরুরি ওষুধ দিল আর বলল, ভাই, চিন্তার কিছুই নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আর এই নিন পোশাক। ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। এই বলে আব্দুর রহিম চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি বন্যা আস্তে আস্তে চোখ খুলছে। আমি দ্রুতগতিতে সেখানে গেলাম। বন্যা আমার দিকে একবার তাকিয়ে মুখটা অন্যদিকে করলো। বন্যার এরূপ আচরণ দেখে আমি বললাম, এত ভালোবাসেন আমায়, যার জন্য এই ভয়ানক বৃষ্টিতেও আমার ভালোবাসার জন্য অপেক্ষা করেছিলেন? আমার কথা শুনে বন্যা আমার দিকে এক নজর তাকিয়ে বলল, অনেক ভালোবাসি। তবে আমিও একজনকে অসম্ভব ভালোবাসি। কাকে ভালোবাসেন? কে সে? আপনাকে অসম্ভব ভালোবাসি। এই কথা বলাতেই বন্যা আমার দিকে তাকিয়ে মুখের এক কোণে বিস্ময়কর হাসি নিয়ে আমায় জড়িয়ে ধরলো। আমি তাকে ছাড়িয়ে নিয়ে বললাম, এই নাও কাপড়, এখন যাও ফ্রেশ হয়ে এসো। পোশাকের ব্যাগটা এগিয়ে দিয়ে, এই পোশাকগুলো আবার কই পেলে? আমার প্রাক্তন বউয়ের। বেশি কথা না বলে ফ্রেশ হয়ে এসো। যাচ্ছি। এই বলে বন্যা ফ্রেশ হতে গেল। আমি বিছানাতে গায়ে এলিয়ে দিলাম। এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকানোর শব্দ। কিছুক্ষণ পর বন্যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শাড়ি পরে বাইরে বের হলো। দেখতে একদম নতুন বউও লাগছে। এই রহিমটাও না পারে বটে, ওর বউয়ের শাড়ি আনছে মনে হয়। আমি বন্যার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। বন্যা আমার কাছে এসে লজ্জা মাখা মুখটা নিয়ে বলল, কি দেখছো এমন করে? তোমাকে। যা, কি যে বলো না। আমার ভিতরটা মনে হয় বন্যাকে আকর্ষণ করতেছে। আমার ভিতরে তার জন্য একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি বিছানা থেকে উঠে বন্যার কোমরে হাত দিয়ে আমার খুব নিকটে টেনে আনলাম। তার শ্বাস প্রশ্বাস আমার অঙ্গ ভেদ করলো। আমি দিশেহারা পাগলময় হয়ে গেলাম। আমার চোখ গেল বন্যার ঠোঁট জোড়ার দিকে। তার ঠোঁট কাঁপছে, মনে হয় আমার ঠোঁটকে চুম্বকের মতো আকর্ষণ করতেছে। আমি সহ্য করতে না পেরে আমার ঠোঁট জোড়া তার ঠোঁটের সাথে এক করে দিলাম। বন্যা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, নাইম, আমাকে এখন যেতে হবে। এই বৃষ্টির মধ্যে যাবে? বৃষ্টি এখন থেমে গেছে। চলো এগিয়ে দিয়ে আসি। না লাগবে না, সামনে আন্টির বাসায় যাব তো, এখন থেকে এখানেই থাকবো। ও, ভালো থেকো। বাই, আল্লাহ হাফেজ। এবারে বন্যা চলে গেল। আমি মেসের বাইরে বের হয়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা খেয়ে বিলটা দিয়ে মেসের দিকে ফিরছি। হঠাৎ করে একটা আওয়াজ এসে আমার কানে পড়লো। কারা যেন আড়াল থেকে চুপি সরে বলতেছে, বস, আপনি জেনে গেছেন কেন এর খবর? সে কলেজেই আছে, নাইম নামে ছদ্মবেশে, আর আপনি তার পিকও পেয়ে গেছেন। এই কথাটা শোনা মাত্রই আমি দৌড়ে মেসে চলে গেলাম। ফোনটা বের করে লিটনকে ফোন করে বললাম, লিটন, আজকে রাতেই যে করে হোক কলেজের মাঠে ঠিক মাঝখানে রিমোট বোম সেট করবি। আর হ্যাঁ, জি ভাই বলেন। কম পাওয়ারি বোম সেট করবি, যাতে বড় কোনো ক্ষতি না হয়। ভাই বুঝেছি। আর হ্যাঁ শোনো, কালকে আমাদের বড় বড় মাফিয়া লিডারকে নিয়ে কলেজের মাঠে আসবে। কালকে প্রিন্স নাকি আমাকে মারতে আসবে। কি বলেন ভাই? ওরা আপনাকে চিনবেই বা কি করে? আমি আপাতত ওসব কিছুই জানি না, জরুরি ইনফরমেশন পেলাম তাই তোমাকে জানালাম। আর হ্যাঁ, যা করবে সাবধানে করবে। ওকে, বাই। ওকে ভাই, ভালো থাকবেন। এই বলে ফোনটা কেটে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের সময় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমার ড্রয়ার থেকে ভালো দুটো বন্দুক বের করে পকেটে বুঝিয়ে নিলাম, সাথে দুটো হাতছড়ি সহ। তারপর বাইরে বের হয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। গেটের সামনে বন্যার সাথে দেখা। বন্যা আর আমি গেট দিয়ে কলেজে প্রবেশ করে মাঠ দিয়ে হাঁটতেছি। তখনই তাসনি আমার সামনে এসে মজা করে বলল, কেমন আছো মিস্টার কমলা ওরফে নাইম ভাই? আমি ছোট্ট করে একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর বন্যা, তুমি নাইমের সাথে? কেন আপু, থাকতে পারি না বুঝি? আর হ্যাঁ, ওর সাথে আমি রিলেশনে আছি। তাই নাকি? কবে থেকে এইসব চলছে? বেশি দিন না, এই কয়েকদিন থেকে। বন্যা, আমাকে কিন্তু ট্রিট দিতে হবে, সাথে নাইম ভাই তোমাকেও কিন্তু। হবে, সব কিছু হবে। এখন ক্লাসে চলো।
আমরা ক্লাসের দিকে যাচ্ছি, তখনই পেছন থেকে কে যেন আমার কলার ধরে কলেজের মাঠের মাঝখানে নিয়ে গেল। তখনই কলেজের ভিতর 20 থেকে 30টা গাড়ি প্রবেশ করলো। আমি পেছনে তাকিয়ে দেখি প্রিন্সের ছেলে বাচ্চা। সে আমাকে বলতে লাগলো, কিরে কেন অবাক হলি নাকি? তুই কি ভাবছিস তোকে আমি চিনব না? হ্যাঁ হ্যাঁ, তুই আমার চাচাকে মেরেছিস, আমি তোকে মেরে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। ইতিমধ্যে বন্ধা দাস নিয়ে মামুন সহ কলেজের সকল ছাত্রছাত্রী শিক্ষকেরা কলেজের মাঠে উপস্থিত। আর চারপাশে প্রিন্সের লোকেরা ঘিরে রেখেছে। বাজারে একটা গাড়ি থেকে প্রিন্স বের হয়ে বলতে লাগলো, কিন, তোকে আমি বলেছিলাম না তোকে আমি মেরে টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের খাওয়াবো? আজকে তোর দিন শেষ। প্রিন্সের কথা শুনে আমার চোখ দুটো রক্তের মতো লাল বর্ণ ধারণ করলো। আমার শ্বাস প্রশ্বাস নেওয়াটা সিংহের মতো গর্জন করতে লাগলো। আমি উচ্চস্বরে চিৎকার দিয়ে পঁচিশ হাসিতে মেতে পড়লাম। আমার হাসি দেখে বাদশাহ, প্রিন্স সহ কলেজে উপস্থিত থাকা সবাই অবাক। সবাই ভাবতেছে কেন হয়তো মৃত্যুর শোকে পাগল হয়ে গেছে। আমি প্রিন্সকে বলতে লাগলাম, প্রিন্স, আজকে আমার মৃত্যু নয়, বরং তোর মৃত্যু অনিবার্য। চারপাশে তোর লোকদের দিকে তাকিয়ে দেখ। প্রিন্স ও লোকদের দিকে তাকানোর আগেই ওর সব লোকগুলো গুলিবদ্ধ রক্তাক্ত প্রাণহীন দেহগুলো বাড়িতে পড়ে আছে। তা দেখে প্রিন্সের বাচ্চা ভয় পেয়ে আমার পায়ে পড়ে কান্না করতে লাগলো। আমি ওদেরকে বললাম, এইটুকুতে তোর কাহিনী খতম হোক? হ্যাঁ, এখনো তো মাঠের মাঝের বোমগুলো ফাটানোই হয়নি। কিন ভাই, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? তোদেরকে? তোদের ক্ষমা করে গরিব অসহায় ধর্ষিতা বোনদের অসম্মান করা হবে। আর তোদের অত্যাচারে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে তাদের আত্মা আমাকে কখনো ক্ষমা করবে না। দিস টাইম ইউ হ্যাভ টু ডাই। এবার তোদের মরতে হবে। এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওদেরকে পরপরে পাঠিয়ে দিলাম। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার উদ্দেশ্যে বললাম, আর কোনো ভয় নেই। মাদক জাতীয় কোনো কিছুর কারবার এই কলেজে আর চলবে না। আর কোনো মা বোনদেরকে ইজ্জতহারি হতে হবে না। কোনো ছেলে মেয়েকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে না। প্রিন্স নামের অত্যাচারী পশুটাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। আর একটা কথা না বললেই নয়, আমি হলাম আপনাদের কলেজের কামলা ছেলেটি, যাকে 4 বছর আগে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল প্রিন্সের ভাই লাভু সহ আরও কিছু মানুষ, কিন্তু পারেনি। কারণ একজন মহৎ মানুষ আমাকে ফাঁসির মুখ থেকে বাঁচিয়ে নিয়েছে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। উনি আমাকে আজকে তরুণ জগতের ন্যায় বড় একজন মাফিয়া বানিয়েছে। অনেকেই হয়তো আমাকে এখনো চিনতে পারেনি। আমি হলাম নয়ন, আপনাদের সুপরিচিত মিস্টার কামলা। এই বলে আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। কলেজের সবাই আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবতেছে কামলা ছেলেটি কিভাবে মাফিয়া হতে পারে, কিন্তু বাস্তবেই সে তো মাফিয়া। কলেজের সবাই আগের কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চায়। আমিও তাদের ক্ষমা করে দিয়েছি। স্যার ঘোষণা দেয় যে কলেজ আজকের মতো এ পর্যন্ত সমাপ্ত। সবাই নিজ নিজ বাসায় চলে যায়, শুধু বন্যার মামুন বাদ দিয়ে। মামুন আমার কাছে এসে বলল, না এখন তো তোর সমস্যা নেই বাসায় যেতে। না নেই, তবে তোর বাসায় যাবো না, তোর পাশের ফ্ল্যাটে যাব, কারণ ওই ফ্ল্যাটটা আমি কিনে নিয়েছি। ভালোই হবে, এখন চল বাসায় যাবি। দাঁড়া, তোর ভাবিরে নিয়ে যাবো না? কে কার ভাবি? এই যে দাঁড়িয়ে আছে বন্যা চৌধুরী, ইনি তোর হবু ভাবি। বন্যা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও, সেই কথা আগে বলবি না তো। ভাবি আপনার বাসার ঠিকানা দেন। এখন তো আমাদের বাসায় নিয়ে যেতে পারি না, যখন ভাবি হবেন তখন যেন। বন্যা আমাদের ঠিকানাটা দিয়ে চলে গেল। আমিও মামুনের বাসায় গিয়ে মাকে নিয়ে 2 দিন পর নতুন ফ্ল্যাটে গেলাম। আমার বোন নীলাকে আমি নিই, কারণ মামুনের সাথে তো তার বিয়ে হয়ে গেছে 1 সপ্তাহ পর। বন্যার সাথে পারিবারিকভাবে আমার বিয়েটা হয়ে গেছে। আজকে আমার বাসর রাত। আমি ছাদে উঠে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। তখনই মামুন আমার কাছে এসে বলতে লাগলো, কিরে বাসর ঘরে বউকে রেখে ছাদে কি করিস? যা বাসর ঘরে যা। আচ্ছা মামুন, তোর আগের গার্লফ্রেন্ড কি কারণে তোকে ছেড়ে গেছে? আরে শালা, তোর বোনের তো আমার আগের জিএফ। তুই আমার কাছে এত বড় সত্যটা লুকিয়েছিলি? এখন সব বাদ দে, বাসর করে যা, হয়তো তোর বউ রাগ করে বসে আছে। যাচ্ছি। আমি যেতে লাগলাম। মামুন আবার পেছন থেকে বলল, বিড়ালটা ভালো করে মারিস কিন্তু। ধুর সালা। এই বলে বাসার ঘরের সামনে গিয়ে একটা কাশি দিয়ে ভিতরে প্রবেশ করাতে বউ আমার লম্বা ঘুমটা মাথা দিয়ে বিছানা থেকে নেমে আমার পায়ে সালাম করতে লাগলো। আমি বললাম, আরে এ কি করছো? যাও উজু করে এসো, নামাজ পড়বো। বন্যা উজু করে আসলে আমরা নামাজ পড়তে লাগলাম। 1 রাকাত নামাজ পড়ার পর হঠাৎই বন্যা নামাজ বাদ দিয়ে তার শাড়ির আঁচল থেকে একটা বন্দুক বের করে আমার বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিল। আমি ধবাস করে মাটিতে পড়ে বন্যার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে রইলাম। কেন বন্যা এমন করলে? তুমি না আমায় ভালোবাসো? এই প্রশ্নটা বন্যাকে ছুড়ে দেওয়ার আগেই চোখ দুটো আস্তে আস্তে করে বন্ধ হয়ে যেতে লাগলো। একসময় চোখ দুটো বন্ধ হয়ে গেল।